আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের জেনেসিস অনলাইন সুপ্রিয় চিকিৎসক, আমরা লাইভে ছিলাম। আমাদের অতিথিরা আমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন আমরা বেশ স্ট্রেসফুল সময় পার করছি। এই সময়ের ভেতরে আমরা বিভিন্ন ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসক এবং শিক্ষার্থী আমরা সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে সম্পৃক্ত এখানে সংযুক্ত হয়েছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মুহিবুর রহমান রাফে, আমি কনসালটেন্ট হিসাবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছি সরকারি কর্মচারী হাসপাতালে। এটা একটি কোভিড ডেডিকেটেড হসপিটাল। আমাদের সাথে আজকে সংযুক্ত হতে যাচ্ছেন, ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন ডাক্তার শামীম ফরহাদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পার্ট 2 কোর্স সমাপ্ত করে বর্তমানে কুমিল্লায় একটি উপজেলা হেলথ কমপ্লেক্সে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে সংযুক্ত আছেন ঢাকা মেডিকেল কলেজের পার্ট 2 ট্রেনি ডাক্তার ফিদা হাসান। এই দুজন মূলত হচ্ছে আপনি কিভাবে এফসিপিএস পার্ট 1 এর যে পেপার 1, 2, 3 এই বিষয়গুলোকে আপনার প্রিপারেশনের জন্য সহজবোধ্য করবেন, সেই বিষয়গুলোকে সামনে রেখে আলোচনা করবেন এবং ফিদা হাসান তার অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করবেন। আমরা আজকের এই সেশনে অত্যন্ত বিদগ্ধ 3 জন আলোচককে আমরা পেয়েছি। তো এই আলোচকদের কাছ থেকে আমরা এই সাবজেক্টটি সম্পর্কে জানবো, কারণ অনেকেই হচ্ছেন ক্যারিয়ারের শুরুতে আমাদের বাংলাদেশের যেটা ট্রেন্ড, যে আমরা সবাই গড্ডালিকা প্রবাহ বলবো না কথাটি, যে কমন ট্রেন্ড এই শব্দটি বলবো, যে কমন ট্রেন্ডে হাঁটতে সবাই পছন্দ করি। সবাই যেহেতু লগবুক গুলাতে বেশিরভাগই আমাদের ডিউটি থাকে বা ট্রেনিং এর সেশন গুলো থাকে মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স এই বিষয়গুলোতে। তো সেই হিসাবে আমরা বিভিন্ন যে ব্রাঞ্চের যে সাবজেক্ট গুলো, নতুন যে সকল সাবজেক্ট গুলো, সেগুলোতে আসলে ওভাবে আমাদের জানার সুযোগ থাকে না, এবং এক একটা সাবজেক্টের কি ধরনের অপরচুনিটিজ আছে, কি ধরনের পৃথিবী এবং ইন হোম অ্যান্ড অ্যাব্রোড দুটো জায়গাতেই কি ধরনের সুযোগ আছে, বা এই সাবজেক্টে ক্যারিয়ার করলে আমি কতদূর পর্যন্ত নিজেকে ডেভেলপ করতে পারবো। তো এই বিষয়গুলোতে অনেকেরই অনেক জানা এবং আগ্রহের বিষয় থাকে। তো আমরা সেই জিনিসগুলোতে আজকে নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আমাদের মাঝে ইতিমধ্যেই সংযুক্ত হয়েছেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এর সুযোগ্য সাধারণ সম্পাদক, আমাদের সরওয়ার্দী মেডিকেল কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন রিপন স্যার। আপনাকে আমাদের এই সেশনে স্বাগত জানাচ্ছি স্যার। আমাদের মধ্যে আজকে অতিথি হিসাবে উপস্থিত হবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক তসলিম উদ্দিন। উনি এশিয়া ওশেনিয়া অঞ্চলের যে ফিজিক্যাল মেডিসিন সোসাইটি আছে তার নির্বাচিত সেক্রেটারি, এবং ইন্টারন্যাশনালি যে ফিজিক্যাল মেডিসিন সোসাইটিকে যে সংগঠনটি গাইড করে, ইন্টারন্যাশনাল সোসাইটি ISPRM, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, তার 11 জন নির্বাচিত এক্সিকিউটিভ সদস্যের একজন। স্যারকেও আমরা আজকে আমাদের মাঝে পাবো। আরেকজন রিসোর্স পার্সন আমাদের মাঝে উপস্থিত থাকবেন, আমাদের ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং সুপরিচিত ফিজিয়াট্রিস্ট
ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। তো ইতিমধ্যেই আমাদের শ্রদ্ধেয় সাদাত হোসেন স্যার চলে এসেছেন। আমি বাকি অতিথিদের সাথে কথা বলেছি, ওনারা সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন, আশা করছি তাদেরকেও আমরা পেয়ে যাব। তো সুপ্রিয় চিকিৎসক যারা নতুন আজকে ফিজিক্যাল মেডিসিন সম্পর্কে জানার আগ্রহ নিয়ে এখানে সংযুক্ত হয়েছেন, আমরা বলবো যে এটা আসলে মেডিসিনেরই একটা ব্রাঞ্চ, যেটি মূলত প্রিভেনশন, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। স্পেশালি এর ফোকাল এরিয়া হচ্ছে নার্ভ, বোনস এবং মাসলস, এবং এটা টেম্পোরারি এবং পার্মানেন্ট যে ইম্পেয়ারমেন্ট আমরা বলি হচ্ছে অক্ষমতা বা সীমাবদ্ধতা, এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু মূলত কাজ করে। আমি একটু সহজ করে যদি কথাটি বলি যে আমাদের কাছে সাধারণত আমরা যে সকল রোগের চিকিৎসাগুলো করি, খুব সিম্পল একটা রোগের কথা বলি, যেমন অস্টিও আর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট। ইন এ ফিজিশিয়ান, প্রত্যেক চিকিৎসককে কিন্তু এই রোগটি সম্পর্কে তাকে ধারণা রাখতে হয় এবং এই রোগগুলো নিয়ে কাজ করতে হয়। এবং এই রোগটি যখন আসলো, আমরা বুঝলাম তার সিমটম দেখে, তার এক্সরে দেখে, তার অন্যান্য ফাইন্ডিংস দেখে যে নিশ্চিত হলাম যে এটি অস্টিও আর্থ্রাইটিস অফ দ্য নি। সেক্ষেত্রে একজন ফিজিশিয়ান হিসাবে আমার এই তথ্যগুলো কিন্তু মোটামুটি সবাই জানি যে এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা ইনএভিটেবল, এটা রিভার্স করা যায় না, এবং এটাতে লাইফস্টাইল মডিফাই করতে হবে, এবং এটার সমাধানগুলো কিন্তু খুব সাধারণ। এবং যদি চিকিৎসক হিসাবে আমরা এটাকে ডিল করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কি দিব, এটা তসলিম স্যারের আচ্ছা, মনিরুজ্জামান স্যার অলরেডি সংযুক্ত হয়েছেন আমাদের সাথে, স্যারকে স্বাগতম জানাচ্ছি। যে কথাটি বলছিলাম যে চিকিৎসক হিসেবে তখন কিন্তু আমরা সাধারণত কি দিই, আমরা দেই ব্যথার ওষুধ, এনএসআইড দিচ্ছি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিচ্ছি, কেউ ফুড সাপ্লিমেন্ট দিচ্ছি, কেউ তখন পেশেন্টকে সাজেশন দিচ্ছে কি আপনি ওয়েট কমাবেন, হাই কমোড ইউজ করবেন, চেয়ার কমোড ইউজ করবেন, গরম শেক নিবেন। তারপরে হয়তো আমাদের হাতে কি থাকে, অ্যাসপিরেশন করি অথবা পেশেন্টকে স্টেরয়েড দিই। কিন্তু যখন ফিজিক্যাল মেডিসিনের কাছে এই ব্যক্তি উপস্থিত হবেন, তখন কিন্তু আমাদের মেইন কনসার্ন থাকে কিন্তু ফাংশনাল লিমিটেশন, এবং এই যে তার যে সীমাবদ্ধতাটা, এই রোগের কারণে যে সীমাবদ্ধতা, পুরোটা নিয়ে কিন্তু আমরা কাজ করি। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ড্রাগ না, তখন আমাদের কিন্তু যেই সব জায়গাগুলো নিয়ে কাজ করতে হয়, পেইন কন্ট্রোল নিয়ে কাজ করতে হয়, তার গেইট কারেকশনের জন্য কাজ করতে হয়, তার স্টিফনেস রিডাকশনের জন্য কাজ করতে হয়, তার মাসল ওয়াস্টিং, তার অর্থোসিস যদি প্রয়োজন হয়, তার ওয়াকিং কোনো এইড প্রয়োজন হয়, ডিজিজ অ্যাক্টিভিটি রিঅ্যাকশন হয়, তার হোম মডিফিকেশন, ইভেন সে যে পরিবেশে কাজ করছে সেখানে সে ঠিকভাবে কাজ করতে পারবে কিনা। সুতরাং ফিজিক্যাল মেডিসিন সাবজেক্ট হিসাবে অনেক ধরনের অপশন নিয়ে কাজ করার সুযোগ আছে। সেই সুযোগগুলো আমি খুব ছোট্ট একটি এক্সাম্পল দিলাম। আজকে আমরা অতিথিদের কাছ থেকে মূলত শুনবো। ইতিমধ্যেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ, ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, যে স্যার রোগীদের কাছে এম জামান নামে পরিচিত, এবং উনি আমি বলবো যে ইন্টারভেনশন ফিজিয়াট্রিকে একটি শিল্পের জায়গায় উপনীত করেছেন। উনি প্রচুর কাজ করেন এই বিষয়ে। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি ফিউচার অপরচুনিটিস ইন দ্য পিএমআর ফিল্ড এই বিষয়ে আমাদের শিক্ষার্থী উপস্থিত সকলের উদ্দেশ্যে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ স্যার। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি কোনো একটু স্পিকার এটা নিয়ে নিয়ে এলে ভালো হয় না? একটু আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, আমাদের এই প্রোগ্রামটি জেনেসিস পিজি চ্যালেঞ্জার্স, যেখানে প্রায় 40,000 ডক্টর ওনারা এই গ্রুপের মেম্বার, এবং জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্যার। প্লিজ। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে, স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো
সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আহ, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে আমি আসলে প্রথম এবং দিস ইজ মাই ফার্স্ট এক্সপোজার এবং আই মাস্ট congratulate and thanks to Genesis authority for my inviting me actually as a uh, career opportunity in physical medicine to give my lecture. Uh, I feel proud because the audience is actually very much new to me because actually most of the audience, especially skilled person, suppose if this part one or the MD part one or the phase two, phase B, I have to deal with, or the completely past FCS or MD or the consultant, I have to mainly focus on the lectures. But as a newcomer or beyond the part one, actually that means uh, entry before entry of the part one or MD as a medical student. This is a little bit difficult because I have to more simplify for you so that you can understand easily to enter my subject. Dr. Rafi asked me for the topics actually the future opportunities in the PMR field, especially on the intervention for highlighted. So I try my best for as much as simple for you. So let's start. Before starting, I think how actually the I try to look at your own eyes. If I am staying on your seat, how can I can convince or how what are the obstacle to enter my subject? Because we already passed uh, all obstacles which you actually you faced. You have to face you. So uh, I try to focus my career so that you can easily understand how my career is built up. Allah subhanahu wa ta'ala help me so that you can maybe encourage to enter my subject because my career is actually the very fast. Uh, uh, Actually, I build my career, so I think it may be helpful for you. The, I actually in 2002 September I passed in Chicago Medical College and MBBS, and 2003 4 like, my internship was completed, and you see 2005 I joined in the 24th BCS January, and also I complete the part one FCPS 2005, and you see 2009 I completed my FCPS. Then assistant professor in current charge I posted in the Rangpur Medical College in 2010, and 2013 I have got the Lenin scholarship in Taiwan in National Taiwan University Hospital, and also I worked in the Mackey Memorial Hospital for the pain intervention. And 2014 I joined in Dhaka Medical College as confirmed assistant professor, and 2017 here actually the if you see the one slide is actually the a little bit come again. These are ICRS regional level scholarship. I have got the 2019, and in between actually I also had get chance to join in as a faculty in India and also in Taiwan. So for building the career, you have to. Now I am working as a associate professor in Dhaka Medical College in 2017. So to build your career, I think you have to face many things. Among these, first one is actually you have to, what is the fascination to your subject? If you have only in medicine side, not surgery or gynae, you can choose within the medicine which part you actually, which subspecialty you choose. Because gross medicine, internal or the surgery, is a huge number of fellows actually in our country practicing in private and government level. But uh, if you choose a subspecialty, this is a good choice. Among the subspecialty, I, as a physiatrist, I suggest, or my part is actually only the physical medicine. So I want to guide you. If you actually feel friendly for dealing with the musculoskeletal system, like the muscles, ligaments, joints, nerves, tendons, cartilage, bones. So you have a chance to join in physical PMR or physical medicine. But
these terms or this side also some few subjects also deal with this, but some superiority over this I will go forwards later you will know. Second is job opportunity and the government level and private level. Third, private practice opportunity. The fourth, minimal invasive interventions. It's related to the, the earning money. And you you easily understand actually the we have many minimal invasive interventions. I think we have the highest intervention among all subjects. The total treatment with the full satisfaction because here is actually opportunity not only the drug or not only the exercise because you have deal with the vast knowledge with the many complaints of the patients, so total care can be got patient from you. And also our motto is prevention of surgery and medical rehabilitation. So because most of the patients do not want surgery, so our approach is always up utmost level of the prevention of the surgery. And also needs the medical resource and definitely scholarship training liaison with the foreign countries. And latest is actually the virtual mentoring also and the humanitarian because uh, uh, the last of all after practicing whether you government or non-government, we are human being and we have to deal with the disabled and the poor people. So in Bangladesh we have many responsibilities, so in our subject actually that we have a great satisfaction. Regarding the pain management, you know that the WHO have pain ladder. You see the non-opioid step 1, step 2, step 3. But in our subject, actually the invasive procedure is not covered by the step 3. So it probably step 4, you see these the many invasive procedures covered by the step 4. And step 5 may be the surgery. And actually the between the conservative and the surgery, the intervention actually made the bridging. And these actually the therapeutic interventions actually have a diagnostic and manage the acute pain, even stop the chronic pain and facilitate rehabilitation. And palliative means that actually the end stage care when there is no cure, especially in cancer patients. So this palliative care for the pain-free end of life is very important, and also definitely avoid surgery. And also we are thinking now the especially for the chronic pain for the early intervention. So early intervention is actually a good start and also definitely a good finisher. And many interventions I do not tell line by line, but I want to show some pictures so that you can understand. Though I cannot tell about details about the intervention, but just go through the just picture. You see, this type of blindly intraarticular steroid in different joint. We are practicing actually, but in nowadays we are not practicing like this. In advanced stage, we actually now patient prefer uh, image guided, either the musculoskeletal ultrasound or the C-arm guided. And muscular ultrasound have a tremendous role in diagnosing musculoskeletal system, like the joints, ligament, tendon. We can easily find out by this muscular ultrasound. This is a high resolution ultrasound. This is not actually the abdominal ultrasound because abdominal ultrasound cover the 7 megahertz probe, but it needs more than 11 or 13 megahertz probe. So as a physiatrist, we have a we call it as a stethoscope for to injection or the diagnosis of the ultrasound. This is portal epidural. I gave injections at the 2013 first in the Rangpur Medical College. You see, these are C-arm guided nerve block, bilateral. This is ozone discectomy. In case of PLID, we practicing ozone gas we introduce in the disc by C-arm guided in the OT, but there is no need of uh, cutting the patient or the anesthesia or the hospital admission. This is another approach for the disc. This is laser discectomy in case of PLID. You see, we inject the probe and laser probe introduced in the disc. This is a facet joint. We also inject the sono or the image, the CM guided. You see the facet joint we inject. By the year 2013, we also inject the sono guided US. And then you see there is a early ankylosing spondylitis where there is only fibrosis, not bony ankylosis. In case we also inject the facet joint straight, and you see after 7 days also improve the mobilization, and it also was published in Journal of Rehab Medicine. In sacroiliitis also you can use the injection of the SI joints, and also the cervical disc. We
previously we used the blindly, but now we use the CM guided injection by the image guided. That means you see there is a disc, within the disc the probe is introduced, and also we can give the nerve block. So the many patient can get relief from the pain without surgery. And even this all patient may need the physiotherapy, but after 1 or 2 weeks of rest, so that patient can get the complete cure. In case of adhesive capsulitis of the chronic shoulder pain, that means patient cannot move the shoulder, uh, the refractory pain or the failed physio. What can we do? There is no chance of the under GA surgery. We actually practice the subdeltoid bursa dilatation. It is also the sono guided. Even we, the reports you sometimes found in CT or the MRI, the calcification of the shoulder. Now there is the ultrasonogram report also shows the calcification. We also breaking the calcification by the sono guided. In case of rib pain, we also use the intercostal nerve block by the sono guided intercostal nerve block. Even in septic arteries, we wash the knee joint by the normal saline, so the hospital stay or the individual drugs can reduce the time of recovery. And the Baker cyst also we can aspirate. And you see the sonography, we can use also the synovial biopsy, so the patient cannot need to the use the large incision. This is synovium. Also we can practice the sonography FNAC also. Now the sports injury also is a many medical student or doctors have fascination to deal with the sports, but there is a, you see there is a sports injury have a, some special uh, treatment protocol. You see we cannot use the steroid, so only physio rehab or the PRP stem cell or the regeneration of the tissues, because this is the each fiber has a responsible for improve your fitness. So just at a glance, you see that we making the PRP by 3, and then we inject the PRP in the different joints, ligaments, tendons, different area, the knee joints, the decorations, wrist, metacarpal joints, this is this. And hip joint also the Achilles tendon, where there is we cannot give steroid, the PRP is very much safe. And you see there is a phantom, there's a also you have a practice to purify or the to make the more accuracy in your practice level, so that patient cannot harm by your in early stage. And the stem cell is also the beyond PRP is also the revolution in the biologics. We also practicing in the stem cells. Only the we using only the adult stem cell, not in the induced pluripotent or the embryo. You see these arthroscopic finding of the cartilage erosion in the knee OA, and this is a procedure in the Dharmandi Popular Hospital in the OT. And you see the in case is the orthopedician, we give the stem cells so that and after 6 months patient increase the TB space. So it's a very much amazing the without the surgery or the stage 3 we can actually the improve the space by cartilage regeneration. You see the at a glance just procedure of the stem cell, and it is the MSC or the mesenchymal stem cell and inject. You see after 8 weeks bone marrow edema, this is you see the white color bone marrow edema MRI, this also reduced, and after 8 weeks post BNC. The arthroscopic finding, this is the cartilage regeneration after 6 months. So we do not want knee arthroplasty, and these actually the in the besides actually the bone marrow stem cell, there is another source lipoaspirate or the fats from the fat cell from the we collect from the lower abdomen stem cell. And you see there's a multiple filtration, we actually collect the lipoaspirate stem cell. These are actually the microscope level of the stem cell collections, and we inject the in the supraspinal tendon TR sono guided. So you see the after regeneration, there is after 6 months in the ultrasonogram, there is a regeneration of the supraspinal tendon. Even in ACL, we my ACL team, we inject the stem cell into the ACL by image guided. Without image guided, actually there is the all procedure may be failed. So you see the ACL ligament confirmed by the dye. So this is another option is the hip, avian hip stage, especially stage 1 to 3 level when there is no collapse. Now we can give the stem cells. So prevent the early progress of the avian.
if collapse, there is a need of the hip arthroplasty. So at the early stage, we have many things to do in the many cases in each joint. So besides in the rehab, you see we have a huge side for the spinal injury, stroke, and they also work with the disabled people. And also in the regarding the resource, you see that we have the foundation, association, many society, we have a collaborations in many in the national and international level. And online searches, you have also the the PubMed and the National Library of Medicine, Medscape. And practice guideline is we have a specific definite guideline. And volunteer opportunity also available in many level we can do. And virtual mentoring also is, especially in the corona situation, this concept is actually come out. And mentor actually, where the M&A Academy PMR define if the consultant or the after fellowship of more than 6 years, he or she can be a mentor. So our society can help you to become a mentor. And faculty, for the faculty development, also our society work a lot for getting the scholarship or sending to the outside the country. And you see the ISPRM also, they have a many scholar the online courses. You see the biomechanics rehab, online course, neurological rehabilitation, and even the ISPRM doing the webinar fortnightly, regularly for the corona crisis also. And you see we have a many renowned journal of International Society of Physical and Rehabilitation Medicine, the journal of the PMR journal is also published by the AAP, American Academy of PMR. And you see the these in short, there is a sketch drawing by the PMR, American PMR. This is a PMR board naming it covers the sports disability in the all sides from the early to advanced stage. And also I gave the train to 4 or 5 physiatrists for under the EMA UST training. And this is my Facebook page. And last of all, actually for the career choice, uh, the actually the what we do, we teach and always up to date and use student centered approach, use effective and current technology, and consider teamwork, peer to peer exchange, and stay connected to international level. And we also try to funding in crisis moment and the small and energetic society or Bangladesh Society of Physical and Rehabilitation Medicine PMR. And you see the picture is not clear, but here actually our founder Professor Kamrul Islam sir and our Toslim sir also here, and our Shador Sharifun sir also here, and some foreign student also present. They already passed already the MD and FCPS. So these are actually the picture of ninth picture of actually 2016, our end of the PMR program. Actually, 2 yearly we make the program. These are actually we have a good bondage. So last of all, actually for the Eidul, as I give the Eid Mubarak to you all, and this is my email address. And if you have any query, you can send me email. Thank you very much in very short time. থ্যাংক ইউ ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে। আসলে ফিজিক্যাল মেডিসিনের কাজের স্পেকট্রাম এত বিস্তৃত যে এই ছোট্ট সময়ের মধ্যে সবগুলো স্লাইডে প্রেজেন্ট করা খুবই কঠিন। তো শিক্ষার্থী যারা ফিজিক্যাল মেডিসিন সম্পর্কে জানতে আগ্রহী বা ক্যারিয়ারে আগ্রহী, আমি বলবো যে আজকের এই সেশনটি তাদের জীবনের জন্য একটি মোড় পরিবর্তনকারী হতে পারে। আমি এই ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যারকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি যে আপনাদের সাথে রেখে নতুন প্রজন্ম আরো উৎসাহিত হবে এবং তারা এই সাবজেক্টে ক্যারিয়ারের জন্য নিজেদেরকে নিবদ্ধ আরো বেশি মনোযোগী হিসাবে এই ফিল্ডে ক্যারিয়ার করার জন্য তারা উৎসাহিত হবে। তো ইতিমধ্যেই আমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা সুপ্রিয় শিক্ষার্থী। আপনারা শেষ দুটো ছবিতে দেখেছিলেন যে বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের কথা আসছিল এবং বাংলাদেশকে ফিজিক্যাল মেডিসিনকে নিয়ে যারা সবসময় ভাবেন, কাজ করেন, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, তাদের জন্য অত্যন্ত আশার একটি জায়গা হচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশের ফিজিক্যাল মেডিসিন ইনস্টিটিউট হতে যাচ্ছে। এই ইনস্টিটিউটে যারা স্বপ্নদ্রষ্টা, যারা নিরলস কাজ করে যাচ্ছেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান তাদের একজনকে আজকে আমাদের মাঝে পেয়েছি।
বিশেষ করে কিছু মানুষের কথা বলতেই হবে, যেমন আমাদের ডাক্তার জাহিদ স্যার, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক রিসেন্টলি হয়েছেন। তারপরে আমাদের হাবিব স্যার, এবং এই সাবজেক্টের যিনি জনক বলা হয় বাংলাদেশে, অধ্যাপক কামরুল হাসান স্যার, আমাদের শ্রদ্ধেয় মাইনুজ্জামান স্যার, অধ্যাপক সোহেলি, অধ্যাপক শামসুন নাহার সহ অনেক মানুষ আছেন যারা এই সাবজেক্টকে সমৃদ্ধ করেছেন। তো এর মধ্যে আজকে আমাদের মাঝে উপস্থিত শ্রদ্ধেয় অধ্যাপক, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং ভাইস প্রিন্সিপাল অধ্যাপক সাদাত হোসেন রিপন স্যারকে আমি আজকের উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফিজিক্যাল মেডিসিন এর অপরচুনিটিস, স্পেশালি ইন বাংলাদেশ এবং গভর্নমেন্ট সেক্টরে, কারণ এখানে যেহেতু প্রমোশনের একটা ব্যাপার থাকে বা অনেকেরই আগ্রহ থাকে, সরকারি চাকরিজীবী যারা আছেন তারাও আগ্রহের জায়গাটা থাকেন, সব মিলিয়ে আমি স্যারের কাছ থেকে শুনতে চাইবো। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। প্লিজ স্যার। তো ধন্যবাদ। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ধন্যবাদ মাহবুব রহমান রাফি, তোমার এই সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য, যে এই যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির মাধ্যমে বিশেষ করে আমাদের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এই সাবজেক্ট কেরিয়ার, যাতে আমাদের বিশেষ করে যারা তরুণ শিক্ষার্থী আছে, চিকিৎসকবৃন্দ আছে, তারা যেন এই আমাদের যে সাবজেক্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অথবা রিহ্যাবিলিটেশন মেডিসিন অথবা ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন যেটাই বলি না কেন, অথবা ফিজিয়াট্রি, যে কোনো এইটাতে তাদের কেরিয়ার যাতে তারা গড়তে পারে, তারা আগ্রহী হয়, এবং এখানে কি কি তাদের অপরচুনিটি আছে সেই জিনিসগুলো এক্সপ্লোর করার জন্য যে প্রোগ্রাম আয়োজন করেছো, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। এবং যারা সংযুক্ত আছে আজকে এখানে তাদেরও আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি সকলকে। এবং কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সে অত্যন্ত প্রমিজিং একজন ফিজিয়াট্রিস্ট, বাংলাদেশে বিশেষ করে ইন্টারভেনশন ফিজিয়াট্রির ক্ষেত্রে বাংলাদেশে প্রতিকৃতি বলা যায়। সে অত্যন্ত সুন্দর একটি প্রেজেন্টেশন এখানে দিয়েছে। তো আমাদের এই ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের পথ চলা শুরু কিন্তু অনেক আগে, বাংলাদেশে যখন অনেক সাবজেক্ট আমাদের এখানে স্টাবলিশড হয় না, সেই সময় আমাদের এই ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে বাংলাদেশের যিনি ফাদার, জনক বলা হয় প্রফেসর কামরুল ইসলাম স্যার, তার হাত ধরেই তিনি ইউনাইটেড কিংডম থেকে এই ফিজিক্যাল মেডিসিনের উপরে যখন এমআরসিপি করে বাংলাদেশে আসলেন, এবং 1969-এ ঢাকা মেডিকেল কলেজে এই সাবজেক্টের পথ চলা শুরু হয়। যদিও তারপরে ক্রমান্বয়ে আমাদের এই স্পেশালিটি গড়ার যে মূল কারিগর বাংলাদেশে, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। মূল যে একটি প্রতিষ্ঠান, আপনারা জানেন যে আমাদের এই বিভিন্ন বিশেষায়িত সাবজেক্টগুলা যে প্রতিষ্ঠানের হাত ধরে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন বিসিপিএস থেকে এফসিপিএস ডিগ্রি, সেটা শুরু হয় 90 দশকের সময় থেকে। তারপরে আমাদের অনেক যারা এখন রিনাউন ফিজিশিয়ান, তারা সেই সময় ফিজিক্যাল মেডিসিনে ডিগ্রি অর্জনের মাধ্যমে এই সাবজেক্টে প্রবেশ করে। এবং এই সাবজেক্টের একটা বিশেষত্ব হচ্ছে, আপনারা জানেন যে মেডিকেল সায়েন্সের কতগুলো একটা হচ্ছে যে এই যে আজকে আমাদের যে একটা বিশেষ মহামারীর সময় আপনারা দেখছেন যে কোভিড-19, এই সময়ে একটা হলো যে প্রিভেনশন, একটা প্রিভেন্টিভ মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যদি প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু আমার অত লোককে আমার ট্রিটমেন্ট দিতে হয় না। তারপর আমার ট্রিটমেন্টে যখন আসলাম, সেখানেও কিন্তু আমরা সব লোককে আমরা ট্রিটমেন্ট দিয়ে পুরোপুরি সুস্থ করতে পারি না, যার ফলে একটা বড় পোর্শন সেখানে বিভিন্ন ধরনের অক্ষমতা নিয়ে থাকে, তাদের একটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার থাকে। তাইলে একটা বড় পোর্শন কিন্তু চিকিৎসা সেবার একটা বড় স্তম্ভ হলো এই রিহ্যাবিলিটেশন মেডিসিন। সেই সাথে সাথে আমাদের যে এই বিশেষ করে যেটা আমরা বলি যে মাসেল, নার্ভ এবং যেটা অন্যান্য যে বোনস, এবং বিশেষ করে আমাদের যে সকল অর্গান আমরা জানি যে একটু ইম্পেয়ার্ড হলেই কিন্তু আমাদের ফাংশনাল ডেফিসিট হয়। তাহলে এই টোটাল যে ডিজিজগুলো, সেই ডিজিজগুলো নিয়ে একটা ব্রড স্পেকট্রামে এই ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের আমাদের বোথ ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশন দুই জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে। এবং আপনারা জানেন যে সেই সাবজেক্টগুলাই আপনার সবচেয়ে বেশি ডিমান্ডিং, যে সাবজেক্টগুলো আপনার অনেকগুলা ডোমেইন থাকে, যার মাধ্যমে
সাব স্পেশালিটির মাধ্যমে তারা কাজ করার অপরচুনিটি বেড়ে যায়। আপনারা জানেন যে আমাদের এখানে যেমন মাসকুলোস্কেলেটাল মেডিসিন নিয়ে কাজ করতে পারে, আমাদের নিউরো রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করতে পারে, আমাদের ইন্টারভেনশনাল যে ফিজিয়াট্রি সেটা নিয়েও যে কেউ কাজ করতে পারে, আবার যারা স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ করতে পারে, আমাদের পালমোনারি এবং কার্ডিয়াক রিহ্যাব আছে সেটা নিয়ে কাজ করতে পারে। সুতরাং আমাদের অনেকগুলা জায়গা আছে এবং আমাদের যেটা আরো অনেকগুলো রিহ্যাবের ডিসএবিলিটি যেটা অ্যাড্রেস করে যে জায়গাগুলো আপনারা জানেন যে ইভেন আমাদের এই মেডিকেল সেক্টরের বাইরেও যে জায়গাগুলো আছে সোশ্যাল সেক্টরেও আমাদের কাজ করার একটা বিশাল সুযোগ রয়েছে, কেননা আমরা যেহেতু ডিসেবল পিপল নিয়ে কাজ করি। সুতরাং সেই জায়গাগুলো তো কিন্তু আমাদের এখনো আনএক্সপ্লোরড রয়েছে, যেখানে আমরা আমাদের কেরিয়ার এবং অপরচুনিটিগুলো আমরা সৃষ্টি করতে পারি। ইতিমধ্যেই আমাদের যারা এই সাবজেক্টে আসবে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই জায়গাটাতে পোস্ট গ্রাজুয়েশন করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলা যেটা স্মুথনেস একটা বড় ব্যাপার, কারণ আমাদের যখন কেরিয়ার বিল্ড আপ করতে যায় একজন তরুণ চিকিৎসক তখন কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ যে সে ওই অপরচুনিটিগুলো তার কেমন আছে। আমাদের বিসিপিএস এর ইয়েতে যেমন আছে আমাদের পোস্ট গ্রাজুয়েশন করা, সেই সাথে সাথে আমাদের এমডি কোর্স আছে ঢাকা মেডিকেল কলেজে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, এবং সেখানে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট উভয় দিক থেকেই আসার সুযোগ আছে এই এমডি কোর্সগুলোতে। আমরা এর মধ্যে যদি আমরা যে ইনস্টিটিউট করার চেষ্টা করছি সেখানে যদি করতে পারি তাহলে আমরা কিন্তু এখানে তো এমডি হবেই মূল, যে আমাদের ক্লিনিক্যাল ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, তার পাশাপাশি আমি যে সাব স্পেশালিটিগুলো বলেছি সেখানেও কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েশন করার একটা সুযোগ সৃষ্টি হবে। এবং আরেকটা হলো যেটা আমাদের যেটা এই পোস্ট গ্রাজুয়েশন করার পর্যায়ে যে ট্রেনিং যে জায়গাগুলো আছে সেই ট্রেনিং ফ্যাসিলিটিসগুলো যেন ক্রমান্বয়ে আমাদের বৃদ্ধি পায় সেই জন্য, এবং সেই সাথে সাথে পোস্ট গ্রাজুয়েশন করার পরে যে বিভিন্ন জায়গায় আমরা যখন কনসালটেন্ট হিসাবে কাজ করব, আমরা যখন টিচার হিসাবে কাজ করব, সেই জায়গাগুলোতে যাতে আমরা ইতিমধ্যেই প্রায় 7-8 বছর আগে অনেকগুলা সরকারি পর্যায়ে আমরা পদ সৃষ্টি করেছি। বেসরকারি যে পর্যায়গুলো আছে সেখানেও কিন্তু আমাদের কনসালটেন্ট টেবিলে যেমন চাহিদা রয়েছে, সেই সাথে সাথে যে বেসরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানেও কিন্তু আমাদের 5th ইয়ারের সিলেবাস আছে, এবং সেখানেও কিন্তু হাসপাতালের সাথে সম্পৃক্ত থেকে সেই জায়গাটাতে কাজ করারও ব্যাপক সুযোগ রয়েছে। সুতরাং যে কেউ যদি এই ফিজিক্যাল মেডিসিনে তার কেরিয়ার বিল্ড আপ করে, আমি মনে করি যে সে দেশের ভিতরে দ্রুত যে কোনো সাবজেক্টের চেয়ে অনেকটা দ্রুতই এই ফিজিক্যাল মেডিসিনে তার কেরিয়ার বিল্ড আপ করতে পারবে। সেই সাথে এই কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে দেশে এবং বিদেশে কতটা দ্রুত ট্রেনিং এবং আমাদের যে টোটাল যে ইন্টারেক্টিভ যে সেশনগুলো আছে, আমাদের যে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এগুলো হয়, সেগুলোর মাধ্যমে দ্রুত কিভাবে নিজেকে বিল্ড আপ করতে পারে, সেই অপরচুনিটিগুলো কিন্তু আমরা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অন্য সোসাইটির মতো বিশেষ করে এই ফিজিক্যাল মেডিসিন আমরা সেটা সৃষ্টি করেছি দেশের মধ্যে, এবং দেশের বাইরেও আমরা ওয়েল কানেক্টেড। আমাদের এখন যে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার যে কান্ট্রিগুলো উন্নততর পর্যায়ে গিয়েছে তাদের সাথে আমরা ওয়েল কানেক্টেড, এবং যে কেউ এখানে কেরিয়ার করতে আসলে আমি মনে করি যে তারা এই জিনিসগুলো অন্য অনেক সাবজেক্টের চেয়ে দ্রুত এই অপরচুনিটিগুলো তারা অ্যাভেল করতে পারবে, যার ফলে ক্লিনিক্যাল সেটিংসে তাদের যে প্রতিযোগিতামূলক যে সাবজেক্টগুলো আছে তাদের সাথে ফিজিক্যাল মেডিসিন কিন্তু দ্রুত তারা এই তাদের কেরিয়ারটা আমি মনে করি যে স্টাবলিশ করতে পারবে। আর আমাদের যে মেডিকেল কলেজগুলো এখন যে অবস্থায় আছে, আমাদের যে প্রাইভেট যে সেক্টরগুলো সেখানে যে পর্যায়ে আছে, আমরা যদি আসলে এখনো অনেক জায়গায় আমাদের এখনো এই ফিজিয়াট্রি এবং আমরা যারা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট তাদের কিন্তু এখনো অনেক স্বল্পতা রয়েছে, এবং আমি মনে করি কেউ যদি এটা কেরিয়ার হিসাবে প্রথমে নেয় এটা তার জন্য একটা বড় সুযোগ সৃষ্টি করবে। এবং আমরাও প্রথমে যখন আমি নিজের কথাই বলতে চাই, আসলে এই ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশনে যখন আমি প্রথম 2001-এ এমডি কোর্সে ঢুকি এবং পরবর্তীতে সরকারি চাকরিতে যাই, এবং আজকে আমার অবস্থান দেখেও কিন্তু যে কেউ উৎসাহিত হতে পারে, কারণ আসলে এই সাবজেক্টে আসার পিছনে কিন্তু আমি আমার যে এই সাবজেক্টের প্রতি যেমন একটা আগ্রহ ছিল, সেই পাশাপাশি এই কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে যাতে একটা সুবিধা পেতে পারি সেই চিন্তাটাও কিন্তু আমার মাথায় ছিল।
যার ফলে সেই জায়গাগুলো কিন্তু আমি অ্যাড্রেস করেছি এবং প্রপারলি আমি আগানোর চেষ্টা করেছি এবং সেই অপরচুনিটিগুলো আমি ধরতে পেরেছি দেখে আজকের অবস্থানে আসতে পেরেছি। আমার সাথে সাথে আমার অনেক যারা আমার শ্রদ্ধেয় প্রফেসর আছেন, অন্যান্য যারা আছেন, তারাও কিন্তু এই জিনিসগুলো আমি মনে করি অনেক সাবজেক্ট থেকে তারা এই জিনিসগুলো অনেক দ্রুত এবং ভালোভাবে তারা করতে পেরেছেন এবং মানুষের জন্য যে আমরা সার্ভিস দিতে চাই, স্বাস্থ্যসেবা দিতে চাই, একটা কম্প্রিহেন্সিভ যে সেবাটা, স্যাটিসফ্যাকশন নিয়ে যে সেবাটা, একজন মানুষকে পুরোপুরি তার চিকিৎসা, তার জন্য যদি যে তাকে অ্যাসেস করা, তার ফুল চিকিৎসার জন্য একটা প্ল্যান করা এবং সেই প্ল্যানগুলোর অনেকটাই আমরা একমাত্র অনেকগুলো খুব জটিল সার্জিক্যাল ব্যাপার ছাড়া কিন্তু অনেকগুলাই পেশেন্টের জন্য আমরা নিজেরাই একটা টিমের মাধ্যমে এনশিওর করতে পারি। এবং আরেকটা হলো আমাদের যে আমরা যারা ফিজিয়াট্রি, আমাদের একটা সৌভাগ্য হলো আমি মনে করি তারা যদি এটা নিজেরা বিল্ড আপ করে নিজেদের, সেটা হলো যে অন্য অনেক জায়গায় কিন্তু সার্জিক্যাল কিছু এবং অন্যান্য জায়গা ছাড়া আমাদের কিন্তু একটা টিম বিল্ড আপ করে কাজ করতে হয়। আমাদের অ্যালাইড প্রফেশনালস অনেকে আছে, তারপরে সেখানে যদি এই নেতৃত্বটা প্রথম থেকেই ঢুকে তারা অ্যাচিভ করতে পারে, আমি মনে করি যে আমাদের যে হেলথ সেক্টরে অন্যান্য যে আমাদের যে আমাদের প্রশাসনিক জায়গা আছে সেখানেও কিন্তু তাদের একটা ভালো করার সুযোগ থাকে। সেহেতু এই সাবজেক্টে যদি তারা আসে, তারা যদি অপরচুনিটিগুলো কাজে লাগায়, আমি মনে করি যে তারা ভবিষ্যতে খুব ভালো একটা অবস্থানে এখানে যেতে পারবে এবং বাংলাদেশের লোকজনের জন্য এই সাবজেক্টটার অত্যন্ত প্রয়োজন। আমি মনে করি যত দ্রুত আমাদের এখানে মেধাবী যারা আছে তারা আসবে, আমরা এই সাবজেক্টটা আরো সাবজেক্ট যেমন এনরিচ হবে, সেই সাথে সাথে এই দেশের মানুষও যে রিহ্যাবিলিটেশন সেবা এবং অন্যান্য যে সেবাগুলো, বিশেষ করে বৃদ্ধ বয়সে আমাদের লোকজন, বয়স্ক লোকজনদের জন্য যে সেবাটা, সেটাও আমরা এনশিওর করতে পারবো এবং সব আমাদের যে পুরো চিকিৎসক সমাজের মধ্যে, হেলথ সেক্টরের মধ্যে আমি মনে করি যে আমাদের যদি আরো বেশি আমাদের ম্যান পাওয়ার বাড়ে, তাহলে যেহেতু এখানে অনেক অপরচুনিটি রয়েছে, তাহলে আমরা আরো ভালো অবস্থানে পৌঁছতে পারবো। তো আমি মনে করি এতটুকুই আজকে বলতে চাই। যারা এখানে আজকে সংযুক্ত হয়েছে, বিশেষ করে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 যারা, তাদের পার্ট 1 এর ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আমাদের যে ওখানে পার্ট 1 এর 3টা সাবজেক্টের যে পরীক্ষাগুলো হয়, সেখানে প্রধানত এই যে আমাদের যে মাসেল, বোনস এবং নার্ভ এবং সেই সাথে সাথে আমাদের যে অন্যান্য বিশেষ করে আমাদের কার্ডিয়াক এবং আমাদের যে হার্ট, কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম এবং অন্যান্য যে সিস্টেমগুলো, আমরা যদি প্রতিটার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং সেই সাথে সাথে ডিজিজ হওয়ার পরে সেটার যে এন্ড স্টেজ ডিসএবিলিটি সহ টোটাল এই ফাংশনাল লেভেলটা কিভাবে পৌঁছে এই টোটাল আমাদের ইয়ে দিয়ে, সেটা আমরা যদি ওখানে অ্যাচিভ করতে পারি আলাদাভাবে, প্রতিটা মানে একদম সিস্টেম অনুযায়ী সিস্টেমিক অ্যাপ্রোচের মাধ্যমে প্রতিটা জিনিস আমরা করতে পারি এবং ওই জিনিসগুলা প্রতিটাই একটা কোরিলেট করতে পারি, তাহলে কিন্তু পার্ট 1 আমাদের যে কোশ্চেনগুলো হয় সেগুলো অত্যন্ত সহজ, কিন্তু একটু কোঅর্ডিনেট করতে হবে টোটাল। সেই সাথে সাথে আমাদের কিছু সামান্য একটা পোর্শন আছে যেটা আমাদের যেটা ইলেকট্রনিক্স এবং ফিজিক্স, সেই জায়গাটাতে অল্প কিছু পোর্শন আছে। এই দুইটা জিনিস অ্যাচিভ করতে পারলে কিন্তু আমাদের পার্ট 1 আমি মনে করি খুবই ইজি এবং তারা পরে যদি পার্ট 1 করে আসে, আমাদের অনেকগুলো জায়গায় এখন ট্রেনিং কাউন্ট হয়, তারা সেখানে ঢুকে ট্রেনিং কমপ্লিট করে এবং ট্রেনিংটা আমি বলবো যে তারা যেন একটু ওই লেভেলও একটু সিরিয়াস থাকে, সিরিয়াস থাকলে কিন্তু তারা ওই জায়গাগুলো, আমাদের যে জায়গাগুলো যদি ট্রেনিং সেশনেই তারা অ্যাচিভ করতে পারে, বিশেষ করে আমাদের যে ডোমেইনগুলো আছে প্রত্যেকটা ডোমেইন ধরে ধরে তারা নিজেদের স্কিল করতে পারে। সেকেন্ড যে আমাদের ফাইনাল যে পরীক্ষাগুলো আছে, সেটা এমডি হোক বা এফসিপিএস হোক, তাদের কিন্তু উত্তরণ খুব একটা কঠিন না, কারণ এই জিনিসগুলো আমরা এখনো চেষ্টা করছি যে যাতে এটা যারা তরুণ শিক্ষার্থীরা আসবে তাদের জন্য সহজবোধ্য হয় এবং সহজসাধ্য হয়, সেটা আমরা করার চেষ্টা করছি। তো আমি আশা করি যে সকলে উদ্বুদ্ধ হবে। আজকে যারা এই প্রোগ্রামে যারা সংযুক্ত হয়েছে, আমি বলবো তারা তাদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তারা এই যে মেসেজগুলো আজকের সেশনের মাধ্যমে পেলো, তারা যেন এটা অন্যদের ভেন্টিলেট করে এবং তাদের মেডিকেলে যদি এই জিনিসগুলো একজন দুইজন করে আগ্রহী করে তোলে, আমি মনে করি যে এটা
তাদের জন্য যেমন ভালো হবে, আমাদের এই ফিজিক্যাল মেডিসিন সোসাইটি আমরা যারা আছি তাদের জন্য ভালো হবে। ধন্যবাদ মাহবুব রহমান রাফি তোমাকে আবারও, এবং যারা সংযুক্ত হয়েছে সকলকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। স্যার ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব যে আগামী দিনে ফিজিক্যাল মেডিসিনে আপনার হাত ধরে এবং বিশ্বের বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিনের মাধ্যমে এই সাবজেক্টটি আরো মানুষের মধ্যে জায়গা করে নিবে, এবং যে ইনস্টিটিউট স্বপ্ন আমরা দেখছি সেটি আমরা দ্রুত বাস্তবতায় রূপ নেবে। তো আপনাকে আজকের এই সেশনে কষ্ট করে সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক। আপনারা সকলেই জানবেন যে শ্রদ্ধা অধ্যাপক কামরুল হাসান স্যারের হাত ধরে যে ফিজিক্যাল মেডিসিনের শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, পরবর্তী অধ্যাপক মাইনুজ্জামান স্যার এবং অধ্যাপিকা শামসুন্নাহার ম্যাডামের পরবর্তীতে এই মুহূর্তে যার সুদক্ষ নেতৃত্বে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন পরিচালিত হচ্ছে। আমরা অত্যন্ত আজকে আনন্দিত যে স্যারকে আমাদের মাঝে পেয়েছি, এবং ইন্টারন্যাশনালি যে কজন ব্যক্তি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন স্যার তাদের মধ্যে অন্যতম। উনি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের একজন ইসি মেম্বার, এবং এশিয়া ওশেনিয়া অঞ্চলের যেই কমিটি আছে তার জেনারেল সেক্রেটারি। তো স্যারকে আমি আজকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপরচুনিটিস, ক্যারিয়ার অপরচুনিটিস ইন ফিজিক্যাল মেডিসিন, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ, এবং যারা ফিউচার যে পার্সপেক্টিভ এগুলো নিয়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক তসলিম উদ্দিন স্যার। স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? স্যার স্যার আপনার মিউট করা আছে কিনা স্যার? স্যার আপনি শুনতে পাচ্ছেন স্যার? স্যার সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। স্যার এর মধ্যে কয়েকটি প্রশ্ন এসেছে, আমাদের এখানে মনিরুজ্জামান স্যার এবং শ্রদ্ধেয় শাহাদাত স্যার আছেন। এখানে দু একটি প্রশ্ন এসেছে যে স্যার এমসিপিএস চালু করা যায় কিনা, আর ময়মনসিংহ মেডিকেল কলেজে এফসিপিএস এর ট্রেনিং চালু করা যায় কিনা, আমাদের এখন দুজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন। তো জবাবটি দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় শাহাদাত হোসেন স্যারকে বলবো। হ্যাঁ, শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা আমাদের যে শর্ট কোর্সগুলো আছে এগুলো খোলা নিয়ে আমরা ইতিপূর্বে আমাদের বিভিন্ন লেভেলে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আপনারা জানেন যে আমাদের যে কেরিয়ার যে প্ল্যান, বিশেষ করে সরকারি পর্যায়ে এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে, সেখানে কিন্তু এই যে সকল সাবজেক্টে বিভিন্ন শর্ট কোর্স এবং লং কোর্স রয়েছে, সেখানে কিন্তু এক ধরনের জটিলতা রয়েছে আপনার প্রমোশন এবং এগুলার ক্ষেত্রে। যার ফলে আমরা কিন্তু শর্ট কোর্স, যেহেতু এখন আমরা শর্ট কোর্স খোলার খুব একটা মতামত আসে নাই, যার ফলে সে পথে আমরা অগ্রসর হই নাই। আমাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত ছিল যে আমরা এক হলো যারা যে আমাদের এমডি এবং এফসিপিএস যেগুলো আছে, এই বিশেষ করে এমডি গুলো কিভাবে আরো বেশি এক্সপান্ড করা যায়, এবং যারা এখানে আসবে তাদের কিভাবে দ্রুত আমরা যাতে তারা ফিজিয়াট্রিস্ট হিসাবে কাজ করতে পারে, সেটা কিভাবে ট্রেনিং গুলো যাতে ভালোভাবে পায়, সেইগুলো আমরা দ্রুত করার চেষ্টা করছি। তো আমি যেটা বলেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজে আমি বলবো, এখানে যেটা বিএসএমএমও আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজেও আমরা খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানে কিন্তু মিনিমাম এমডি খোলার কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হলো যে ওখানে প্রফেসর থাকতে হবে, যে ক্রাইটেরিয়া আমরা গতবার যখন 3 বছর আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অ্যাপ্লাই করেছিলাম, শুধু ওই একটা ক্রাইটেরিয়ার কারণে আমরা পাই নাই।
সুতরাং এক হলো প্রফেসর সহ একটা মোটামুটি সন্তোষজনক একটা টিচিং স্টাফ থাকতে হবে, বেশ কিছু ফ্যাসিলিটিস সেখানে এনশিওর করতে হবে, এবং যদি ট্রেনিং এর জন্য যে জিনিসগুলো বিসিপিএস চায় সেই জিনিসগুলো আবার বিসিপিএস এর ট্রেনিং এর জন্য এনশিওর করতে হবে। সেটা আমি মনে করি কেউ যদি সেখানে সেগুলো মিনিমাম লেভেলে এনশিওর করে যদি অ্যাপ্লাই করে, অবশ্যই ট্রেনিং এর জন্য অথবা ডিগ্রি শুরু করার জন্য সেটা তারা জেনে যে ক্রাইটেরিয়াগুলো, মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি তারা ফিল আপ করতে পারে তাহলে অবশ্যই তারা পাবে। থ্যাংক ইউ স্যার। আর আরেকজন প্রশ্ন করেছেন যে ক্যান পিএমআর ইজ সাবডিভাইডেড ইনটু নিউ এক্সাম মেথড ইন বিসিপিএস, মানে পিএমআর এর ব্রাঞ্চ গুলো নিয়ে মানে বিসিপিএস এ কোনো আলাদা পার্ট 1 বা এই ধরনের কিছু আছে কিনা, সাবডিভাইডেড কোর্স? এটা মনে হয় আমাদের সদ্য তসলিম স্যার ভালো বলতে পারবেন। তো আমি যতদূর জানি যে এই ধরনের উদ্যোগ এখন পর্যন্ত নাই। আমাদের যে এখনকার যে সিলেবাসটা সেটাই আমরা আপডেট করেছি কিছুদিন আগে আমার মনে হয়, এবং এটা মনে হয় কাজটা আমাদের ত্বরান্বিত হবে। আমরা যদি ইনস্টিটিউটটা এস্টাবলিশ করতে পারি তখন আসলে যে কোনো সাব স্পেশালিটিগুলোই মেইনলি অন্যান্য জায়গায় কিন্তু মেইনলি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সাব স্পেশালিটিগুলো শুরু হয়েছে, পরে অন্যান্য জায়গায়। সুতরাং আরেকটা সুযোগ আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমাদের বেশ বড় একটা লোকবল ম্যান পাওয়ার রয়েছে, ফিজিয়াট্রিস্ট রয়েছে। সুতরাং তাদের আরেকটা সুযোগ রয়েছে যে সাব স্পেশালিটি। আমার মনে হয় এটা তসলিম স্যার আরেকটু বিস্তারিত বলতে পারবেন যে ওনাদের এই ধরনের পরিকল্পনা আছে কিনা। তসলিম স্যারকে আমরা সংযুক্ত করার চেষ্টা করছি, স্যারকে এখনো স্যার চেষ্টা করছেন আমাদের থেকে সংযুক্ত। স্যার আরেকটি বিষয়, যারা সরকারি চাকরিতে আছেন ওনাদের একটা আগ্রহের বিষয় ছিল যে বিভিন্ন সাবজেক্টে যারা শুধুমাত্র মেডিকেল কলেজগুলোতে ফিজিক্যাল মেডিসিনের প্রমোশন হওয়ার পরে পদায়ন হয়, তো জুনিয়র কনসালটেন্ট বা এই ধরনের পদগুলোতে যদি থাকতো তাহলে এই সাবজেক্টে যারা আছেন আরো অনেক বেশি মানে একদম রুট লেভেলে গিয়ে তারা সার্ভিসটা পৌঁছাতে পারবেন। তো এই ধরনের কোনো আলোচনা বা সম্ভাবনা আছে কিনা স্যার? আমরা একটা প্রস্তাব 500 বেডের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে এবং জেলা লেভেলে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে জুনিয়র কনসালটেন্ট সহ বেশ কিছু পদ সৃষ্টির জন্য আমরা প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরে দিয়েছি। কিন্তু কিছুদিন আগে জেলা লেভেল এবং উপজেলা লেভেলে পদ ক্রিয়েশনের যে মন্ত্রণালয় মিটিংটি হয়েছে সেখানে খুব বেশি পদ সৃষ্টির ব্যাপারে উদ্যোগ সিদ্ধান্ত হয়নি আমি যত জানতে পেরেছি। কিন্তু এই প্রস্তাবগুলো গিয়েছিল প্রতিটা জেলা সদরে, আমরা সেটা অলরেডি প্রস্তাব দিয়েছি। এবার না হলো আমরা এটা প্রক্রিয়াধীন মানে লেগে থাকবো। জেলা লেভেলে অবশ্যই জুনিয়র কনসালটেন্ট এবং সিনিয়র কনসালটেন্ট পদ সৃষ্টির ব্যাপারে আমরা চেষ্টা করছি, এবং সেই সাথে সাথে কিছু মেডিকেল অফিসার করা যায় কিনা এই জেলা লেভেল পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত উপজেলা লেভেল পর্যন্ত আমাদের কোনো পরিকল্পনা নাই, তবে জেলা লেভেল পর্যন্ত আমাদের পরিকল্পনা রয়েছে। আর আমাদের যে 500 বেড থেকে শুরু করে 500 বেডের জন্য আইডিয়াল আমাদের কতগুলো হবে, 500 বেডের যে মেডিকেল কলেজগুলো সেখানে প্রফেসর কতজন হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কতজন হবে, অ্যাসোসিয়েট প্রফেসর কতজন হবে, অন্যান্য অ্যালাইড লোক বল সহ ট্রেনিং পোস্ট, মেডিকেল অফিসার, রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এগুলো কতজন হবে, সেগুলার একটা একদম আইডিয়াল একটা আমাদের প্ল্যানিং ডিভিশনে সেটা অলরেডি পাস করা আছে, সেটা অন্যান্য সাবজেক্ট সহই একটা মেডিকেল কলেজে। এবং 500 বেড থেকে 1000 বেড হলে কত হবে এগুলা পরবর্তীতে করা হবে, কিন্তু অলরেডি 500 বেডের যে হাসপাতালগুলো মেডিকেল কলেজগুলো হচ্ছে ইনিশিয়ালি, সেখানে কি ধরনের হবে সেটা অলরেডি আমাদের দেয়া আছে। আমি আশা করি পরবর্তী মেডিকেল কলেজগুলো যখন প্রথমেই পদ ক্রিয়েট হবে সেখানে আমার মনে হয় এই জিনিসগুলো ইনকর্পোরেট করা হবে। যদিও এখন যে মেডিকেল কলেজগুলোতে পদ সৃষ্টি করা হচ্ছে সেগুলাতে পুরনো ভাবেই প্রথমে বেসিক সাবজেক্ট বা অল্প কিছু ডিমান্ডিং সাবজেক্ট প্রথমে ক্রিয়েট করা হয়, তারপরে ধীরে ধীরে লেগে থাকলে অন্যান্য সাবজেক্ট ক্রিয়েট করা হয়। কিন্তু এখন সমন্বিতভাবে ক্রিয়েট করার জন্য আমরা কিছু প্রস্তাব দিয়ে রেখেছি, সেগুলো হয়তো ভবিষ্যতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। মনিরুজ্জামান স্যার কি আছেন আমাদের সাথে? হ্যাঁ আমি আছি স্যার। একজন প্রশ্ন করেছেন যে মানে যার মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসনোগ্রাম মানে এটা
আমাদের এই ফিজিক্যাল মেডিসিনের এটার সাথে মানে এটা কতখানি গুরুত্ব রাখে, এবং এটি বাংলাদেশে আসলে মানে কোথাও শেখানো বা এই ধরনের হবে এই ধরনের একটি প্রশ্ন, যে এটি আসলে কেউ যদি জানতে চায় কিভাবে জানতে পারবে? তো ধন্যবাদ যিনি প্রশ্নকর্তা। তো মানে আসলে গুরুত্ব জানতে চাই। মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ডটা 3-4 বছর হলো আসলে এসে 2015 প্রবাবলি যে উই আর প্র্যাকটিসিং। তো আল্ট্রাসাউন্ডটা এটা শুধু হসপিটাল না, মানে মানে আউটডোর এবং ইনডোর দুইটার ক্ষেত্রেই আমরা এখানে ইউজ করতেছি। প্রথমে শুরুর দিকে এটা শুধু ব্যবহার হতো শুধু জয়েন্টের ক্ষেত্রে, কিন্তু এখন আমরা জয়েন্টের রোগ নির্ণয়, তারপর মাসেলের রোগ নির্ণয়, দ্যাট মিনস মাংসপেশির কোনো ল্যাসেরেশন হলো কিনা, টিয়ার হলো কিনা, কোনো অ্যাবসেস আছে কিনা। জয়েন্টের মধ্যে আমরা দেখি হলো কোনো জয়েন্ট ইফিউশন, সাইনোভাইটিস, সাইনোভিয়াল হাইপারট্রফি, কোনো গাউট আছে কিনা, টফাই আছে কিনা, তারপর কোনো ভিলাই, অথবা ধরে কোনো অ্যাবসেস অথবা কোনো সিস্ট, কোনো লিগামেন্টের অবস্থা, টিয়ার, পার্শিয়াল টিয়ার, ফুল টিয়ার, মেনিসকাল ইনজুরি। তো এই ধরনের ইভেন কার্টিলেজ থিকনেস, ল্যাব্রাম টিয়ার, বা অথবা কোনো হিডেন কোনো কজ ফাইন্ড আউট করার জন্য এগুলো আমরা সহজে ডিটেক্ট করতে পারি। আর এখন আমরা নার্ভের থিকনেস, ক্রস সেকশনাল এরিয়া এগুলো আমরা দেখছি। ইভেন এক্সটেন্ডেড ইভালুয়েশনের মধ্যে কিছু ডুপ্লেক্সও দেখতে হয় অনেক সময়, আর্টারাইটিস এগুলো বোঝার জন্য। তো সর্বোপরি এটা হলো শুধু মানে আউটডোর বেসিসে। ইনডোরের মধ্যে আমরা অনেক সময় রোগীর ফলো আপ ক্ষেত্রেও, যে একটা রোগী ধরেন সেপটিক আর্টারিস ও সাইনোভাইটিস, ইনজেকশনাল অ্যান্টিবায়োটিক পাচ্ছে 10 দিন 14 দিন, এখন আমরা ওরালে যাব, তা আমরা একটু রিভিউ করতে পারি যে এখানে সাইনোভাইটিসটা কতটুকু রিমিশন হলো নাকি কিছুটা রয়ে গেছে, কিউর হয়ে গেছে কিনা। এইভাবে ফলো আপ আল্ট্রাসাউন্ড করা যায়। অথবা ধরেন কোনো ম্যালিগন্যান্ট ইনঅপারেবল টিউমার আছে, সেটা কেমো পাইছে, রেডিও পাইছে, কিছু আছে কিনা আবার একটু দেখা। এই ধরনের ক্ষেত্রে আসলে মানে প্রোবটা আমি বসালাম, তার নিচে কি আছে আমি সাথে সাথে দেখে ফেললাম। এটা এমন একটা জিনিস যে রিয়েল টাইম এবং নো রেডিয়েশন। শুধু একটা প্রবলেম হলো যে এটা ডিপেন্ডস অন এক্সপার্ট ডিপেন্ডেন্ট, যে কে আল্ট্রাসাউন্ড করছে তার উপর ফাইন্ডিংসটা ডিপেন্ড করছে। সিটি এমআরআই কিন্তু সেটা না, যা আছে সেটাই আমি পাচ্ছি। এই জন্য যত এক্সপার্টনেস হবে তত আমরা ভালো আমরা মানে সোনো ফাইন্ডিংস রিপোর্ট এবং আউটকাম পাবো। তা আমরা ফিজিয়াট্রিস্টরা এটা আলহামদুলিল্লাহ এটা মানে শুরুতে কম ইউজ হলো, এখন এটা কিন্তু মোটামুটি পপুলার, এবং সারা ওয়ার্ল্ডে ফিজিয়াট্রিস্টরা চিন্তাই করতে পারে না যে মাস্কুলার আল্ট্রাসাউন্ড ছাড়া যে আমরা কিভাবে আগাবো। কোনো পেরিফেরি জয়েন্টে কোনো সমস্যা হলো তো সোনো দেখে তারা কোরিলেট করে ক্লিনিক্যাল ফাইন্ডিং এর সাথে। তো এই জন্য সোনোটা আসলে মানে পার্ট এন্ড পার্সেল আমাদের সিলেবাসে, এটাই ওতপ্রোতভাবে ইনভলভ হয়ে গেছে। আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আল্ট্রাসাউন্ড মেশিন সময় আমি যত শুনেছি এসেছে। তারপর সিলেট মেডিকেলে, আমাদের ঢাকা মেডিকেলও অলরেডি চলে আসছে, সিএমএসডি তে ওটা আছে, মানে শুধু আমাদের হ্যান্ড ওভারের অপেক্ষায়। তো ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা আশা করি গভর্নমেন্ট লেভেলে যারা জবে আছে এবং যারা ট্রেনিং এবং অনারই করছে তারা সবাই মাস্কুলার আল্ট্রাসাউন্ড এক্সপোজার পেয়ে যাবে। চিটাং মেডিকেলও আল্ট্রাসাউন্ড মেশিন চলে আসছে। আর যারা অন্যান্য মেডিকেলে আছে এখনো আসেনি তারা চেষ্টা করছে। প্রাইভেট লেভেলে তো যে কোনো ফিজিয়াট্রিস্ট যারা আছে তারা অনেকেই নিজেরা ফ্যাসিলিটিস ট্রাভেল করে প্র্যাকটিস করছে, এবং তাদের সবার কাছেই, যেমন আমি, আমাদের রিপন স্যার আছেন, তারপর ডাক্তার রুহুল আমিন, ডাক্তার নুরুল হক, আমাদের কতজন ডাক্তার আছে, ডাক্তার ময়নুল সিলেটে, এরা অনেকেই প্র্যাকটিস জড়িত, যারা যে কেউ যে লেভেলে, ধরো সিলেটের স্টুডেন্টরা তার কাছে যেতে পারে, ঢাকা স্টুডেন্টরা আমাদের কাছে আসতে পারে, বা বরিশালের স্টুডেন্টরা বরিশালের কাছে যেতে পারে ডাক্তার রুহুলের কাছে। এরকম ইজি অ্যাক্সেস আছে, এখানে কোনো মানে কোনো বাধা নেই। কিন্তু ইন্টারেস্ট হলো মেইন, কারণ আমাদের যখন আমরা শিখতে গিয়েছি তখন আমাদের কে ছিল, আমাদের অনেক কষ্ট করে ধার করে করে অন্য জায়গায় যায়, টাইম স্লট নিয়ে আধা ঘন্টা শেয়ার করে, তারপর অফিস টাইমের বাইরে আমাকে প্র্যাকটিস করতে হয়েছে আমাদেরকে অনেক কষ্ট করে। এখন কিন্তু সেই অসুবিধা, শুধু একটু ইন্টারেস্ট হলেই, কারণ এখন মেন্টর আছে, বই আছে, রিসোর্স আছে, সব আছে। হ্যাঁ, শুধু একটু স্যাক্রিফাইসিং ইন্টারেস্ট থাকলে এটা খুবই সম্ভব। আর এখন তো এটা সিলেবাস ইনক্লুড হয়ে গেছে, এখন খুবই সম্ভব যে এটা মানে ভালোভাবেই করা, এবং এটা পরীক্ষাতেও মানে আমি মনে করি অদূর ভবিষ্যতে সেকেন্ড পার্ট পরীক্ষা তো এটা খুব যেগুলো অসপি বা এগুলোতেও ভালোভাবে আসবে, যাতে উইদাউট সোনো স্কিল ছাড়া কেউ হয়তো বের হবে না পরবর্তীতে। ধন্যবাদ স্যার, আপনাকে চমৎকার উত্তর দিয়েছেন। ইতিমধ্যেই আমাদের সকলের শ্রোতাভাজন
শিক্ষক, আমার শিক্ষক অধ্যাপক তাসলিমউদ্দিন স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। স্যার, আপনাদের আসসালামু আলাইকুম এবং সকলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। যারা বিশেষ করে এফসিপিএস পার্ট 1 করতে চায় তাদেরও জ্ঞাতার্থে বলছি যে বিসিপিএস এর ফিজিক্যাল মেডিসিনের স্যার ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ফ্যাকাল্টি এবং অন্যতম নীতি নির্ধারক। তো স্যারকে আমি স্যার আপনার ভিডিও, স্যার আমরা আপনাকে দেখতে পাচ্ছি। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি জয়েন করেছি। হ্যাঁ স্যার, আমাকে শুনতে পাও? সকলে আগ্রহ নিয়ে আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছি। শোনা যাচ্ছে এখন? শোনা যায় স্যার? তো স্যার, আমরা আপনার সকলেই আপনার আলোচনার জন্য অপেক্ষা করছি। আপনি জি 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 ধন্যবাদ। জি, প্রেজেন্টেশনটা দাও। হোস্টকে প্রেজেন্টেশনটি আপ করার জন্য বলবো। হোস্ট। তো সবাইকে ধন্যবাদ। আসলে আমি দেরি করার জন্য দুঃখিত। আসলে ইন্টারনেট কানেক্ট করা ইদানিং একটা সমস্যার ব্যাপার। আর ঠিক আমরা এইভাবে না, যেভাবে এতটা আপগ্রেড হয় নাই, যে কিভাবে আমি কম্পিউটার বানান খুব কষ্ট করে শিখছিলাম, যে যখন কম্পিউটার আসে যে এটা কি বানান, PEU নাকি PAU, কম্পিউটার বানান কি, খুব কষ্ট করে আমি কম্পিউটার বানানটা শিখেছিলাম। তো আমরা সেখান থেকে এরপরে আজকে পর্যন্ত এখনো আলহামদুলিল্লাহ চালিয়ে যেতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি মহিবুর রহমান রাফি, ডক্টর মহিবুর রহমান রাফি, আমি দেখছি আমাদের আরো কিছু ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন মেম্বার আছেন, ডক্টর ফিদা, ডক্টর শামীমুর রহমান, ডক্টর মনিরুজ্জামান এবং প্রফেসর শাহাদাত হোসেন রিপন খুব ভালো বলেছেন। বিশেষ করে আমি শাহাদাত হোসেন রিপনের কথার শেষ রেশ ধরে একটু কথা বলতে চাই। সেটা হলো যে আসলে বাংলাদেশে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ইজ এ ভেরি ভেরি গুড ফ্যামিলি। আমি যদি দুই একটা ছবি দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো, যে আমরা কিভাবে পিকনিক করি, কিভাবে আমরা এক বাসে করে আমরা ঘুরে বেড়াই, কিভাবে আমরা আমাদের ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস গুলি করি, কিভাবে আমাদের মানে এই যে একটা কি ফ্যামিলি, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ইজ এ ভেরি গুড ফ্যামিলি। আমি যদি আজকে অন্য কোনো স্পেশালিটির দিকে তাকাই, যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে অ্যাবাউট 50টির মতো সাবজেক্টে এখন ডিগ্রি দেওয়া হয়, কোর্স আছে। এই কোর্সগুলো, এই সাবজেক্টগুলো, যে এতগুলো সাবজেক্ট, আমাকে যদি আজকে এরকম মাঝখানে ঠিক সবকটা সাবজেক্ট চারিদিকে ছড়াই আছে আর আমি মাঝখানে দাঁড়াই রয়েছি, আমাকে যদি বলা হয় তাহলে আমি কোন দিকে যাব? 1 2 3 4 5 নাম্বার 53, নাম্বার 54, কি কোন দিকে আমি যাব? দ্যাট ক্যান বি এ ভেরি ডিফিকাল্ট ইস্যু। তো আমি এই কথা বলবো যে আলটিমেটলি আমি যখন পাশ করে বের হব, পাশ করে বের হইলে আমি কোথায় জায়গা পেয়ে যাব, এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। আমি জানি যে আমার একজন রিলেটিভ, যে উনি প্রায় পাশ করার প্রায় 20 বছর পরে একটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চেয়ার পেয়েছেন, পোস্ট পেয়েছেন 20 বছর পরে। আর ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন এমডি করার, এফসিপিএস করার 2-3 বছরের মধ্যে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট পেয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আমি তাহলে আমার ক্যারিয়ার বিল্ডিংটা আমি কোন দিকে করব, কিভাবে করব? আরেকটা ব্যাপার আমি বলবো যে entry examination for FCPS part 1 or MD part 1, MD phase A, যেভাবে আমরা ভর্তি হই, it is somehow it is guided. আপনি যদি আসেন, আমাদের দেখেন যে আমাদের যে কারিকুলাম গুলো আছে বা আমাদের যে সিলেবাস আছে, এই কোশ্চেন গুলো আমাদের খুব, এই যারা ডেডিকেটেড তারাই এই কোশ্চেন গুলো সেট করেন এবং তারাই পরীক্ষাগুলো একটা ব্যাপার আর একটু রয়েছে, সেটা হলো যে আমাদের এই যে কতগুলো
পাশ করার পরে যে বিশেষ করে আর্মি সিএমএইচ আর্মিতে আমাদের যে একটা বিশাল কর্মকাণ্ড শুরু হয়েছে, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ইন সিএমএইচ আর্মি, এবং আরো কতগুলো জায়গা হয়েছে, যেমন কর্পোরেট হসপিটাল গুলোতে বা আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের প্রাইভেট ক্লিনিকে। তো আমার কাছে মনে হয় আপনার যে ফ্লারিশিং প্র্যাকটিস, পাশ করার পরে অনেক স্পেশালিটি তো খুব ভালো প্র্যাকটিসও পায় না, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে আমরা আসছি, তো এখন আর প্র্যাকটিসের কথা কাউকে চিন্তা করতে হয় না যে আমি দু একটা রোগী পাবো। তো ইতিমধ্যে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন আমরা শিখে ফেলছি, চিনে ফেলছি যে কিভাবে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন কি করে। বিশেষ করে আমরা ফাংশন দেখি, একটা ফাংশন, একজন মানুষ কথা বলা, একজন মানুষ হাঁটা চলাফেরা করা, খাওয়া, তার কর্মকাণ্ড, দৈনন্দিন কর্মকাণ্ড, তার সোসাইটিতে কর্মকাণ্ড, এই যে কর্মকাণ্ডগুলো সেটাই ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন দেখে। তো এইটা আমি এই যে যেটা এই ওয়েবসাইটটা অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন, আমেরিকান একাডেমি অফ ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, সেখান থেকে নিয়েছি। তো আপনারা যদি উৎসুক হন আরো এখান থেকে আরো অনেক দেখতে পারেন। আমাদের একটা নিজেদের ওয়েব পেজ আছে, সেখানেও আপনারা দেখতে পারেন। নেক্সট প্লিজ। তো বিশেষ করে এখন একটু আগাইতে হবে, স্লাইড গুলো আগাতে হবে। হোস্ট প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা অলরেডি এই ডিন কমিটিতে গেছে, এবং ডিন কমিটি থেকে আমাদের পরবর্তী পর্যায়ে এই যে স্পেশালিটি গুলো শুরু হওয়ার, জেনারেল ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, মাস্কুলোস্কেলিটাল মেডিসিন ডিপার্টমেন্ট উইং হবে আর কি, যে উইং গুলি হবে, নিউরো রিহ্যাবিলিটেশন উইং, স্পোর্টস মেডিসিন উইং, পেইন মেডিসিন, এইগুলো এইগুলো আমাদের জন্য খুবই জরুরি। এবং তাহলে এই কত ডাইভার্সিটি, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ডাইভার্সিটি হয়ে গেলে আরো স্কোপ গুলো আরো দিনকে দিন আমাদের বাড়তে থাকবে। পোস্ট নেক্সট প্লিজ। নেক্সট। তো এটা আল্লাহর কাছে শুকরিয়া, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে যেভাবে সাপোর্ট হয়ে আসছে, একেবারে দেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং সকলে মিলে আমাদের যেভাবে এই সাবজেক্টকে সাপোর্ট করে যাচ্ছেন, এতে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো, এটাই আমরা আশা করছি। জি নেক্সট। তো এখানে এটাই বলছি যে আমাদের সরকারির মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ সবচেয়ে বড় লার্জেস্ট হসপিটাল ইন দ্য গভর্নমেন্ট লেভেল। এই হাসপাতালে অলরেডি আমাদের এমডি কোর্স গুলো চালু আছে। ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন এখানে বিশেষ করে বার্ন এন্ড শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট এবং ঢাকা মেডিকেল কলেজে আমাদের যেভাবে কর্মকাণ্ড হচ্ছে, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো আমাদের স্পেশালিটির কর্মকাণ্ড আরো বৃদ্ধি পাবে, এটা আমরা আশা করছি। নেক্সট প্লিজ। সো আরো আমাদের আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ, চিটাগং মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, এখানে আছে কেজিএইচ, কুর্মিটোলা জেনারেল হসপিটাল বা এই যে সরকারি কর্মচারী হসপিটাল, এগুলো সবগুলো কিন্তু আমাদের দিনকে দিন অগ্রগতি হচ্ছে এবং কাজ কর্মকাণ্ডের পরিধি বাড়িয়ে দিচ্ছে। নেক্সট প্লিজ। তো আপনারা এখানে দেখবেন যে বিশেষ করে আমাদের রিজিওনাল সোসাইটি, আপনি চাইবেন যে এই দেশে বিদেশে কি করে, আমি আজকে এই কথাটা খুব জোর করে বলতে পারি, আজকে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বাংলাদেশে যা হচ্ছে, এটা কি স্ট্যান্ডার্ড হচ্ছে? এটা কি এই পাশের দেশে বা আরেকটু দূরের দেশে, আরেকটু চীনে, আরেকটু যদি জাপানে যাই, আরেকটু ইউরোপে যাই, যদি আমেরিকায় যাই, তাহলে কি আমরা একতালে সমান তালে এগিয়ে যাচ্ছি, নাকি কোথাও আমাদের ল্যাগিং আছে, নাকি আমরা কোথাও পিছিয়ে আছি? সো আমাদের আল্লাহর কাছে শুকরিয়া, আমরা এই সোসাইটি গুলো এবং এই স্ট্যান্ডার্ডাইজেশন গুলো আমরা মেনটেন করতে পারছি। আমাদের মেম্বাররা প্রতিনিয়ত এইসব জায়গায় জার্নাল পাবলিশ, আর্টিকেল পাবলিশ করেন এবং আমাদের যে কর্মকাণ্ড সেগুলো এখানে গিয়ে প্রেজেন্টেশন করেন। তো এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি। বিশেষ করে নেক্সট ইয়েস প্লিজ।
ওকে, কিপ অন গোয়িং। সো আমাদের সাবজেক্টের আরেকটা নাম হলো ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন অথবা ফিজিয়াট্রি। তো আমরা সব সময় এই সাবজেক্টের, যেমন আমরা বিশেষ দিন, ওয়ার্ল্ড ডে, ওয়ার্ল্ড ফিজিয়াট্রি ডে, ওয়ার্ল্ড স্পাইনাল কর্ড ইনজুরি ডে, ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে, ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে, আমরা এই দিনগুলো সবসময় পালন করে আসছি এবং এইটা একটা ফ্যামিলি মেম্বারদের মতো। নেক্সট প্লিজ। তো এইটা এই ফটোগ্রাফটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের 9th কনফারেন্সের ছবিটা। ইফ ইউ সি, এখানে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এবং আমরা এই পর্যন্ত একজন এমডি পাস করে গেছেন, আরো একজন স্টুডেন্ট বর্তমানে আছে। এই যে মানে একটা মিক্সড অবস্থা, এতে পড়াশোনার পরিবেশটা আরো কত সুন্দর হয়, আরো কত স্ট্যান্ডার্ডাইজড হয়। একজন শিক্ষক যদি শুধুমাত্র দেশীয় স্টুডেন্ট থাকে তাহলে যেভাবে কথা বলবেন, আর যদি দেখা যায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে নিশ্চয়ই সেভাবে সেই অবস্থায় পরিবেশন করে। তো সেই জন্য এটা আমাদের সোসাইটির অ্যাক্টিভিটিস গুলো এটা রয়ে গেছে। এছাড়া আমরা 2012 সালে ইন্টারন্যাশনাল রিহ্যাবিলিটেশন ফোরামের একটা ওয়ার্ল্ড কংগ্রেস এখানে আমরা ঢাকায় আমরা করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। নেক্সট প্লিজ। তো আরো যেগুলো আছে, এখন ওয়ার্ল্ড বডি অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, এই ওয়েব পেজ গুলোতে আপনারা ঢুকলে, আপনারা যদি একটু কখনো সময় পান যে আচ্ছা ফিজিক্যাল মেডিসিনটা কি, কি এটার ব্যাপ্তি, কি এটার প্রাপ্তি, কি এটার সুযোগ সুবিধাগুলো, তাহলে এগুলো আপনারা আরো একটু ধরতে পারবেন, দেখতে পারবেন, সুবিধা পাবেন। আজকে এই একটা কঠিন দিনে, মানে এই যে আমি বললাম আপনাকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির এ ব্লকের বটতলায় দাঁড় করিয়ে দেওয়া হয় এবং আপনার চারপাশে এই 50টা 56টা স্পেশালিটি, আপনি কোনটাতে ক্লিক করবেন? আপনি নিশ্চয়ই বারে বারে চিন্তা করবেন, আমি কোনটা ক্লিক করব, আমি কোনটা নেব, আমার কোন স্পেশালিটিটা ভালো হবে, 1000বার আপনি চিন্তা করবেন। বিকজ career building decision is very very important, very very important, I tell you, very very important. এখানে এই যে স্লাইডটা আপনি দেখছেন যে এশিয়া ওশেনিয়া সোসাইটি অফ নিউরো রিহ্যাবিলিটেশন, দেখেছেন? নিউরো রিহ্যাবিলিটেশনের বাংলাদেশ একজন মেম্বার, গর্বিত মেম্বার। প্রতিনিয়ত আমরা এখানে কন্ট্রিবিউট করে থাকি, আমাদের সায়েন্টিফিক অ্যাক্টিভিটিগুলি আমরা ওখানে দেই এবং আমাদের এই যে সার্ক কান্ট্রির একটা রিহ্যাবিলিটেশন ফোরাম আছে আমাদের, এটা গুগল একটা ফোরাম, এবং এখানেও আমরা কর্মকাণ্ড আমাদের এগিয়ে যাচ্ছে। আমরা রীতিমতো শেয়ার করি কোনো একটা দেশে বা কোথাও একটা ভালো পাবলিকেশন হলে, বা কোথাও যদি একটা, আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন যে আমাদের ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের কিছু ফেসবুক আছে, ফেসবুক মানে কতগুলো আমাদের সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোতে আমরা প্রতিনিয়ত শেয়ার করি। এটা একটা, আমি বললাম যে আসলে দিস ইজ এ ভেরি গুড টিম ওয়ার্ক, যেটা শাহাদাত হোসেন রিপন, প্রফেসর শাহাদাত হোসেন রিপন মেনশন করেছেন। উইদাউট এ টিম ওয়ার্ক আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে খুব ভালো কিছু পেশেন্টের জন্য করতে পারবেন না। নেক্সট প্লিজ। সো ইভেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির সাথে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের কোলাবোরেশন হচ্ছে এবং আমরা এই সোসাইটির শুরু থেকে, আসলে এই সোসাইটি মানে রিউমাটোলজি বাংলাদেশে যদি শুরু হয় সেটা ফিজিক্যাল মেডিসিনের ডিপার্টমেন্ট থেকে শুরু হয়েছে। আজকে রিউমাটোলজি সোসাইটিকে আমরাও রিপ্রেজেন্ট করি, আমরাও এটার এক্সিকিউটিভ কমিটির মেম্বার, নীতি নির্ধারণী এখানে আমরা রয়েছি। জি, নেক্সট প্লিজ। এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অফ পেইন বাংলাদেশ চ্যাপ্টার, সেখানেও আমাদের পদচারণা আছে, সেই সোসাইটির সাথেও আমরা জড়িত আছি, তাদেরকেও আমরা গভর্ন করি। জি, নেক্সট প্লিজ। নেক্সট। সো আমার মনে হয় আমরা যে কথা বললাম যে আমাদের physical medicine rehabilitation activities in our country, in the regional country and in the international countries, আমাদেরকে আজকে আমরা কোথায় আছি, কোন অবস্থায় আছি। আজকে সকালেও আমি আমাদের যে ইন্টারন্যাশনাল সোসাইটির যে অ্যাক্টিভিটিস সেখানে আমি পার্টিসিপেট করেছি। আলহামদুলিল্লাহ, এটা একটা গর্বের ব্যাপার যে আমরা এই যে স্ট্যান্ডার্ডাইজটা মেনটেন করতে পারছি। ওখানে কি হচ্ছে সাথে সাথে আমার এখানে হচ্ছে, ওখানে কি হচ্ছে আমার এখানে কি। সো উই আর মেইনটেনিং হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ দি গ্লোবাল স্ট্যান্ডার্ড। সো আমার মনে হয় সবাই সুস্থ থাকি। এখানে কতগুলো মাস্ক আছে, মানে বিভিন্ন দেশের মাস্ক এখানে বোঝা যাচ্ছে আর কি, যে সব দেশেই এখন
মাস্ক পরা ছাড়া তো উপায় নাই। তো সবাই সুস্থ থাকেন, শক্ত থাকবেন। শক্ত মানে কি? শক্ত থাকতে হবে। কোভিড যুদ্ধে জয়ী হইতে হলে শক্ত থাকতে হবে, মানসিকভাবে শক্ত থাকতে হবে, শারীরিকভাবে শক্ত থাকতে হবে। মানে কি? প্রতিদিন ব্যায়াম করতে হবে, ভালো খাবার খেতে হবে এবং নিজেকে সেফ রাখতে হবে। ধন্যবাদ। একটি সেশন উপভোগ করলাম আজকে, বিশেষ করে বাংলাদেশ এবং দেশের হ্যালো। আমার মনে হয় ইন্টারনেট প্রবলেমের কারণে আমরা রাফি স্যারকে, মাহবুবুর রহমান রাফে, তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন। ঠিক আছে, আমরা এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ডক্টর শামীম ফরজ স্যার কথা বলছেন। জি, আসসালামু আলাইকুম। তো আমরা স্যারদেরকে, সম্মানিত স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই সেশনে উপস্থিত থেকে আমাদেরকে জানানোর জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এর সাথে সাথে একটা প্রশ্ন এসেছিল স্যার, যে ইন্টারনাল মেডিসিন পার্ট 1 থেকে পিএমআর এ সুইচ অপশন রাখা যায় কিনা এফসিপিএস এর ক্ষেত্রে, এটা জিজ্ঞাসা করেছেন। আমি শ্রদ্ধেয় প্রফেসর নসরুদ্দিন স্যারকে জিজ্ঞাসা করব, অনুরোধ করব প্রশ্নটি। হ্যাঁ, আমি প্রশ্নটা শুনতে পেরেছি। এটা আসলে ইন্টারনাল মেডিসিনে পার্ট 1 পাস করে ফিজিক্যাল মেডিসিনে আসার সুযোগ নাই। এটা সুযোগ নাই, কেননা প্রত্যেকটা স্পেশালিটির কিছু নিজস্ব গণ্ডি আছে এবং কিছু কারিকুলাম আছে। ওই কারিকুলাম একেবারে ছোটবেলা থেকেই, মানে কি শুরু থেকেই, পার্ট 1 থেকেই এবং বেসিক থেকেই ওইভাবে সেট করা। তো পার্ট 1 অন্য স্পেশালিটিতে পাস করে এখানে আসার সুযোগ নাই। ধন্যবাদ স্যার। আরো কয়েকজন আমাদের কাছে প্রশ্ন করেছেন, যেমন এমডি সালিম মিয়া আরো একজন প্রশ্ন করেছেন যে রেসিডেন্সিতে সিট বাড়ানো যায় কিনা। আমার মনে হয় আমি প্রশ্নটা বুঝতে পারিনি। তার প্রশ্নটা হচ্ছে রেসিডেন্সিতে সিট বাড়ানো যায় কিনা। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। প্রফেসর শাহাদাত হোসেন রিপন এখানে আছেন। নিশ্চয়ই আমি চাইবো অচিরেই বাংলাদেশে আরো কয়টা ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউটে, বিশেষ করে আমাদের এখন শহীদ সরওয়ার্দী, আমাদের যেখানে যেখানে প্রফেসর আছেন সেই সব ইনস্টিটিউটে, কেন প্রফেসরের সংখ্যা কত, এটা একটা রেসিডেন্সি কোর্স খোলার জন্য একটা পূর্ব শর্ত। আমরা আশা করছি অচিরেই একটা কোর্স ইয়েতে চলে যাবে, আর্মি ইনস্টিটিউটে, সিএমএইচ এ চলে যাবে আমাদের ডিপার্টমেন্টে। এবং আশা করছি আরো চিটাগং মেডিকেল কলেজ, ওনারা রেডি হয়ে আছেন, শুধু একটু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। তো আমি এই ব্যাপারে শাহাদাত হোসেন রিপন ও আরেকটু ভালো করতে পারবে, কেন এখানে আসলে বিশ্ববিদ্যালয়ের কতগুলো শর্ত আছে যে কোথাও কোনো একটা কোর্স চালু করতে হলে শিক্ষক লাগবে এবং এর কিছু ইনফ্রাস্ট্রাকচার লাগবে, সেগুলো জরুরি। তো চিটাগং মেডিকেল কলেজে আমাদের আগে একজন প্রফেসর ছিলেন, উনি চলে যাওয়াতে একটা ভ্যাকেন্সি হয়েছে এবং ইতিমধ্যে আমরা আশা করছি আরো কিছু প্রফেসর আমরা পেয়ে গেছি। যদি একটু ভালো করে রিডিস্ট্রিবিউট করে দেওয়া যায় বিশেষ করে প্রফেসর পোস্টগুলোকে, তাহলে আমরা আরো ভালো ফল পেতে পারি, এটা আমরা আশা করছি। আরেকটা জিনিস, আর যেখানে যেখানে এখন প্রফেসর আছেন সবাই যদি
বিশ্ববিদ্যালয়ের কাছে কোর্স খোলার জন্য একটা পারমিশন চান, কেন একটা অ্যাপ্লিকেশন তো দিতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা তবে আমি আশাবাদী অদূর ভবিষ্যতে আমাদের এই কোর্সগুলো আরো ব্যাপক আকারে চালু হবে। আমরাও চেষ্টা করছি বিএসএফএমইউতে আমাদের বর্তমানে যে কটা সংখ্যা আছে আরো কিছু সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য। আমরা ইতিমধ্যেই অথরিটির সাথে কথা বলছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন করেছেন আরেকজন দর্শক, যে স্যার পেইন নিয়ে তো অনেকেই ডিল করে, এটা আসলে ফিজিক্যাল মেডিসিন কিভাবে পেইন নিয়ে ডিল করে, বা এই রিলেটেড প্রশ্নটা ছিল স্যার, যে সবাই তো পেইন নিয়ে ডিল করে, ফিজিক্যাল মেডিসিন কিভাবে পেইন নিয়ে ডিল করে? হ্যাঁ, আসলে পেইন তো একটা কমন টার্ম। পেইন সেটা লেবার পেইনও হতে পারে, সেটা হেডেকও হতে পারে, সেটা লেগ পেইনও হতে পারে, সেটা ব্যাক পেইনও হতে পারে। তো পেইন একটা কমন প্রবলেম, এবং এই পেইনটা কিভাবে আসে সেটাই বড় কথা। এবং আলটিমেটলি আপনি যদি মাস্কুলোস্কেলিটাল পেইন নিয়ে কথা বলি, আমরা মাস্কুলোস্কেলিটাল পেইন, এখন মানে বলা হয় আর কি যে ভাই তুমি কিসের ডাক্তার, তুমি কোন বিভাগের ডাক্তার? বলে আমি তো হার্টের ডাক্তার। আচ্ছা আচ্ছা, তো তুমি কিসের? আমি কিডনির ডাক্তার। তুমি কিসের? আমি ভাই মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের ডাক্তার। সো ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন হলো মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের ডাক্তার। তাহলে পেইন কোথায় বেশি? মাস্কুলোস্কেলিটাল সিস্টেম। যদি আপনি বলা হয় যে রিজিওনাল পেইন সিনড্রোম, যেগুলো নি পেইন, ব্যাক পেইন বা শোল্ডার পেইন বা আরো পেইন যেগুলো মাসল পেইন বা নিউরালজিয়া, এই যে পেইন গুলো যেগুলো, এই পেইন গুলো মেইনলি মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের মধ্যে। তো যদি এই পেইন গুলোকে কমপ্লিট একটা ট্রিটমেন্ট দিতে হয় তাহলে একটা টিম ওয়ার্ক দরকার। একমাত্র ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের এই টিম ওয়ার্কটা আছে। সে কারোর অস্টিওআর্থ্রাইটিস অফ দা নি জয়েন্ট, এখন এই নি জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস আমরা জানি অস্টিওআর্থ্রাইটিস ইজ এ প্রোগ্রেসিভ কন্ডিশন। এটা তো ভালো হয়ে যাবে না। তাহলে ভালো না হইলে তাকে কি করতে হবে? তার ডিজিজ প্যাথোলজির সাথে খাপ খাইয়ে তাকে তার জীবনের দিকে আগিয়ে যেতে হবে। তার মানে কি, হয়তো পেইন রিলিভিং যে ব্যথার ওষুধ যেগুলো আছে সেগুলোর সাথে তাকে হাতে একটা লাঠি ধরিয়ে দিতে হবে। তাতে কি হবে? তার পায়ে ভরের জন্য যে ব্যথাটা হতো, লাঠিতে ভর দিয়ে হাঁটলে ব্যথাটা অনেকটুকুই কমে যাবে। সো অনেকগুলো ওষুধ খাওয়া থেকে সে বেঁচে যাবে। আর আরেকটা জিনিস হলো, হয়তো দেখা গেল যে না, তাকে যদি আমি জুতাটা ঠিক করে দেই তাহলে আরো যে মিডিয়াল অথবা লেটারেল হিল ওয়েজ বা অ্যাডজাস্ট করে দেই তাহলে ব্যথা আরো কমে যাবে। সো এই যে একটা টোটাল ম্যানেজমেন্ট, ইনক্লুডিং হাঁটু জয়েন্টে দরকার লাগলে ইনজেকশন দিতে হবে, খাবার ওষুধ দিতে হবে, এবং যে টোটাল ম্যানেজমেন্ট যদি করা হয় সেটা ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন থেকেই সম্ভব। এই জন্য পেইন ম্যানেজমেন্টের জন্য ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ইজ দি বেস্ট ওয়ে। ধন্যবাদ স্যার। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্যানেলিস্টদেরকে, প্রফেসর তসলিম উদ্দিন, প্রফেসর শাহাদাত হোসেন রিপন এবং অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে আমাদের সাথে যোগদান করার জন্য। এ পর্যায়ে আমাদের সাথে কথা বলবেন, আমাদের সামনে কথা বলবেন ডাক্তার ফিদা হাসান। উনি খুব রিসেন্টলি এফসিপিএস পার্ট 1 পাস করেছেন। তো এই পার্ট 1 এর প্রিপারেশন এবং ওনার অভিজ্ঞতা, কিভাবে এখানে পড়াশোনা করতে হয় বা কিভাবে প্রস্তুতি নিতে হয়, সে ব্যাপারে আমরা ডাক্তার ফিদা হাসানের অভিজ্ঞতাটা একটু শুনব। ডাক্তার ফিদা হাসান। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফিদা হাসান। আমি 2020 সালের জানুয়ারিতে এফসিপিএস পার্ট 1 পাস করেছি। তো আমি যখন সিদ্ধান্ত নিলাম এফসিপিএস পার্ট 1 করবো ফিজিক্যাল মেডিসিনে, তখন আমি সাজেশনের জন্য অনেকজনকে জিজ্ঞেস করি। তো ফুল সাজেশন পাচ্ছিলাম না। তখন আমি জেনেসিসে যাই, জেনেসিসে ভর্তি হই। 2019 সালের জুলাইতে আমার ক্লাস শুরু হয়। তো ক্লাস শুরুর পর আমার প্রথম ক্লাস ছিল জেনেটিক্স ফাউন্ডেশন 1-এ। রাফি ভাই ক্লাস নিয়েছিলেন। তো ক্লাস শুরু করার পর যেটা আমার মনে হয়েছে যে আপনারা যারা ক্লাস করবেন বা করছেন,
তারা দেখবেন আপনারা 70 to 80% জিনিস বিষয়গুলো জানেন, যে বেসিক সাবজেক্ট গুলো আছে। কোচিং এর ভূমিকাটা এখানে আপনাকে পার্ট 1 এর জন্য প্রস্তুত করে তোলা, কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে এবং কি বাদ দিতে হবে বা কি লাগবে, আপনাকে এটার জন্য প্রস্তুত করে তোলা। তো এটা মনে হয় আমার কাছে জেনেসিস অনেক ভালো মতো পেরেছে। তারা এক্সাম স্পেসিফিক ভাবে যে আপনার সাবজেক্টের জন্য কোনটা ইম্পর্টেন্ট এটা ঠিক মতো আপনাকে গাইড করতে পারবে, এবং পার্ট 1 পাস করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যতদিন না বুঝতে পারবেন যে আমার কি পড়তে হবে এবং কি বাদ দিতে হবে, ততদিন আপনার পার্ট 1 পাস করাটা কঠিন হয়ে যাবে। এইভাবে। আর আমি যেহেতু ফিজিক্যাল মেডিসিনের পার্ট 1 দিয়েছি, আমার আমার তখন 15টা ক্লাস ছিল এক্সট্রা ফিজিক্যাল মেডিসিনের। শামীম ভাই ক্লাস নিয়েছিলেন। তো এক্সট্রা ক্লাসগুলোতে যেটা হয় যে আপনি ফাউন্ডেশন ব্যাচে যেমন ক্লাস করলেন, যেমন অ্যানাটমি ক্লাস করলেন, অ্যানাটমিতে আপনি সবই পড়াবে ফাউন্ডেশন ব্যাচে। আর স্পেশাল ক্লাসগুলোতে যেটা হয় যে আপনার ফিজিক্যাল মেডিসিনের জন্য কি লাগবে এটাকে আপনাকে স্পেসিফিকভাবে বলে দেবে। ওই অনুযায়ী যে কোশ্চেন কি কি হতে পারে ফিজিক্যাল মেডিসিন এগুলো বলে দেবে। যেমন জেনারেলি যে ফাউন্ডেশন ব্যাচে ক্লাসগুলো হয়, অ্যানাটমিতে মনে করেন আপনার অনেক পড়া, অ্যাবডোমেন থেকে অনেক কিছু পড়তে হয় তাদের সার্জারিতে যারা পড়ে। তো আমরা ফিজিক্যাল মেডিসিনে আমাদের লাগে আপার লিম্ব, লোয়ার লিম্ব, নার্ভাস সিস্টেম, এগুলো বেশি লাগে। আপার লিম্বে আমাদের প্রতিটা মাসলস এর নাম, অরিজিন, অ্যাকশন, নার্ভ সাপ্লাই এগুলো লাগে। এগুলো কিন্তু অন্য ব্রাঞ্চে লাগে না। তো আপনাকে স্পেসিফিক ভাবে তৈরি করা স্পেশাল ক্লাসগুলো দিয়ে। তারপরে যেমন পেপার 2 তে থাকে ফিজিওলজি বা ইলেকট্রোফিজিওলজি, এই বিষয়গুলো আমাদের কাছে একদম নতুন। আমরা কখনো এই বিষয়গুলো আগে দেখিনি। থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, এগুলো শামীম ভাই আমাদেরকে পড়িয়েছিলেন। তো আমার কাছে প্রথমে খুব কঠিন মনে হতো জিনিসগুলো। তো শামীম ভাই যখন পড়ালেন, পরীক্ষা নিলেন, আস্তে আস্তে জিনিসগুলো আমার কাছে খুব মানে পারার মতো মনে হয়েছে। এবং পার্ট 1 পরীক্ষা এখান থেকে কোশ্চিন হয় এবং 22 থেকে 23টা প্রশ্ন হয় পেপার 2 তে। তো এই জিনিসগুলো আপনার কাছে নতুন। আপনারা যখন ক্লাস করবেন তখন দেখবেন এই বিষয়গুলো আপনার কাছে অনেক সহজ মনে হয়েছে, সহজে নাম্বার তুলতে পারবেন। একইভাবে আপনি যেমন পেপার 3 তে আমাদের প্যাথোলজি থাকে, ফার্মাকোলজি থাকে। আপনি যখন ফাউন্ডেশন ব্যাচে ক্লাস করবেন, আপনি প্যাথোলজি, ফার্মাকোলজি দেখা যাচ্ছে সবই পড়তে হচ্ছে এবং সবই পড়াবে, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে যা আছে তাই। কিন্তু আমাদের ফিজিক্যাল মেডিসিনে অ্যান্টিবায়োটিক লাগে না, আমাদের লাগে হচ্ছে ডিএমআরডি, স্টেরয়েড, এনএসএইড, পিপিআই, মাসেল রিলাক্সেন্স, এগুলো। তো আপনার হচ্ছে স্পেশাল ক্লাসগুলোতে ভাইয়া ভাইয়া এইভাবে আপনাকে প্রস্তুত করবে যে আপনার ফিজিক্যাল মেডিসিনের কি দরকার, কি কি কোশ্চেন হয়, এগুলো আলোচনা করা। তো আপনি যখন এভাবে রেগুলার ক্লাস করবেন ফাউন্ডেশন ব্যাচে, প্লাস স্পেশাল ক্লাসগুলো করবেন, এগুলো পরীক্ষা দেবেন, আপনার একটা সুন্দর একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আমার আসলে কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, এবং আপনি খুব ভালোভাবে প্রস্তুত হয়ে যাবেন পার্ট 1 পরীক্ষার জন্য। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সিলেবাস সম্পর্কে শামীম ভাই আলোচনা করবে কি কি পড়তে হয়, আমি এই বিষয়ে কিছু বলবো না আর। তো সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা যে সময়টা দিবেন একটু একটু মনোযোগ সহকারে, একটু খারাপ লাগবে পড়তে, আসলে 6 মাস টানা পড়াশোনা করা বা 1 বছর পড়াশোনা করা কষ্ট, বিরক্তিকর লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে যারা পড়াশোনা করে, একটু পরিশ্রম করে, তাদের আসলে হয়ে যায় সাকসেস, এভাবে আসে। আর একটা কথা আমি সবসময় বলি যে আল্লাহ পরিশ্রমীদের ফিরিয়ে দেন না, আপনারা লেগে থাকুন, ইনশাল্লাহ পাঠন পাশ হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ফিদা হাসানকে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো আসলে এফসিপিএস পার্ট 1 এর জন্য, পার্ট 1 পাস করার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে আগ্রহ থাকা, একটা সাবজেক্টের প্রতি ভালোবাসা, আগ্রহ। এটা যখন আপনার সর্বোচ্চ লেভেলে থাকবে তখন কিন্তু আপনার প্রিপারেশনটাও সহজ হয়ে যাবে। তো এখন আমরা এত সময় যাবত স্যারদের কাছ থেকে এই সাবজেক্টের অপরচুনিটি গুলো শুনলাম। তো আশা করি যারা এই সাবজেক্টের আগ্রহী আছেন, এই সাবজেক্টে পড়াশোনার ব্যাপারে তাদের আগ্রহের লেভেলটা অনেক ইনক্রিজ করেছে, অনেক বেড়ে গিয়েছে। তো আমরা আর এই সাবজেক্টের অপরচুনিটি নিয়ে কোনো কথা বলবো না, কারণ সর্বশেষ পর্যায়ে আমরা আমাদের এই ওয়েবিনার সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন আমাদের এই পার্ট 1 এফসিপিএস পার্ট 1 প্রিপারেশনের জন্য যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব এবং সেটা কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করব বা একটু ডিসকাশন করব। তো এফসিপিএস পার্ট 1 এ আপনারা জানেন যে আমাদের 3টা পেপার থাকে, পেপার 1, পেপার 2 এন্ড পেপার 3, 3 দিন পরীক্ষা হয়। তো মোটামুটি 3টা পেপারেই 100 মার্কস করে থাকে
এবং 300 মার্কসের পরীক্ষা হয়। তো আমাদের ফিজিক্যাল মেডিসিনের একটি সুন্দর সিলেবাস রয়েছে এবং স্যাররা এটাকে আরো আপডেটেড করেছেন। তো এই সিলেবাসটা ধরে ধরে যদি আমরা প্রিপারেশনটা নিতে পারি তাহলে কিন্তু মোটামুটি এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশনটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এই পার্ট 1 এর যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা ধরে ধরে আপনাদের সামনে একটু আলোচনা করব যে আসলে কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। তো আমরা দেখেন প্রথমে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেপার 1। পেপার 1 এ রয়েছে 100 মার্কস। এর ভিতরে কি আছে, অ্যানাটমি অফ মাসকুলোস্কেলেটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, এরকম বিষয়গুলো রয়েছে। তো মূলত এখানে দুইটা সাবজেক্ট রিলেটেড প্রশ্ন, একটা হচ্ছে অ্যানাটমি এবং আরেকটা হচ্ছে মেডিসিন। তো অ্যানাটমি থেকে মোটামুটি এখানে হিসাব করলে আপনারা দেখতে পাবেন যে অ্যানাটমি থেকে মোটামুটি 70 মার্কের মতো, 60 থেকে 70 মার্কের মতো প্রশ্ন আসবে। বাকি 40 থেকে 30 মার্কের মতো প্রশ্ন আসবে আসলে মেডিসিন থেকে। মেডিসিন মানে আবার সম্পূর্ণ মেডিসিন না, মেডিসিন মানে হচ্ছে যে মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি লেজারটা ওপেন করি। এই যে মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার অর্থাৎ ডেভিডসনের যেটা রিউম্যাটোলজি চ্যাপ্টার, যেটা ডেভিডসনের রিউম্যাটোলজি চ্যাপ্টারটা আছে সেটা, তারপরে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটা আমাদের ডেভিডসনে নার্ভাস সিস্টেম হিসাবে বা নিউরোলজি হিসাবে রয়েছে, এবং কার্ডিওভাস্কুলার। এই তিনটা টপিক থেকেই মেইনলি মেডিসিনের প্রশ্ন আসে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে যে মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার বা রিউম্যাটোলজি থেকে। এরপরে বেশি কোশ্চেন আসে হচ্ছে নিউরোলজি থেকে, এবং তারপরে আসে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে। তো আরেকটা টপিক থেকে মেডিসিনের প্রশ্ন আসে যেটাকে আমরা বলি জেরিয়াট্রিক মেডিসিন। ডেভিডসনের জেরিয়াট্রিক মেডিসিন চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আসে। এই প্রশ্নটা আবার পেপার 1 এ আসে না, এই প্রশ্নটা আসে পেপার 2 তে। তো আমরা যথারীতি সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আসেন যে আসলে অ্যানাটমি থেকে তো একটা বিশাল প্রশ্ন আসে। আমরা বলেছি যে 60 থেকে 70 মার্কসের প্রশ্ন কিন্তু অ্যানাটমি থেকে আসবে। তো এই অ্যানাটমি থেকে আসলে কোন টপিক গুলো থেকে বেশি প্রশ্ন আসে বা কোন টপিক গুলো আপনি আগে পড়বেন, কোন টপিক গুলো পরে পড়বেন, আমি একটা ক্রোনোলজি তৈরি করেছি যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো থেকে বারবার প্রশ্ন আসে, বেশি বেশি প্রশ্ন আসে, সেগুলোকে আমরা প্রথমে রেখে আমরা একটা ক্রোনোলজি তৈরি করেছি। তো প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সট্রিমিটি। এক্সট্রিমিটি মানে হচ্ছে যে আপার লিম্ব এন্ড লোয়ার লিম্ব, এখান থেকে কিন্তু আপনার সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। তাহলে আপনি যখন প্রিপারেশন শুরু করবেন অ্যানাটমির প্রিপারেশন, আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনি প্রথমে এক্সট্রিমিটি শুরু করেন। এরপরে যখন এক্সট্রিমিটিটা পড়া শেষ হবে আপনি পড়বেন নিউরো অ্যানাটমি, তারপরে হেড নেক, তারপরে হিস্টোলজি, এরপরে থোরাক্স, এরপরে অ্যাবডোমেন, এরপরে যদি পারেন এমব্রায়োলজি পড়বেন। এমব্রায়োলজি থেকে খুব কম প্রশ্ন আসে, একটা দুইটা প্রশ্ন আসলে কোনোবার আসে, আবার কোনোবার আসে না। তাহলে মেইনলি আমাদেরকে কিন্তু এক্সট্রিমিটি, নিউরো অ্যানাটমি এই টপিকগুলো পড়তে হবে, আর হচ্ছে হেড নেক, হিস্টোলজি। হেড নেকে সব পড়া লাগবে না, কিছু স্পেসিফিক টপিকস পড়া লাগবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাশন করব। এখন আসেন যে অ্যানাটমির ভিতরে আসলে কোনগুলো পড়তে হবে। অ্যানাটমি আসলে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কোন সাবজেক্টে দিচ্ছেন, সেই সাবজেক্টের ইম্পর্টেন্স কি, সেই সাবজেক্টের কোন বিষয়গুলো বেশি বেশি জানা লাগে, সেগুলো কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। যেমন আপনি যদি সার্জারিতে পড়তেন তাহলে কিন্তু আপনার প্রথমত আপনার জন্য ইম্পর্টেন্ট ছিল হচ্ছে কোন একটা টপিকসের ব্লাড সাপ্লাই বা এইগুলো। কিন্তু আমাদের ফিজিক্যাল মেডিসিনের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে প্রথমে আমাদেরকে পড়তে হবে কোনো একটা টপিকস খুললেই, যেমন আপনি এক্সট্রিমিটি খুলেন বা হেড নেক খুলেন, প্রথমেই আপনাকে পড়তে হবে জয়েন্টস। যে জয়েন্টস এর যে চ্যাপ্টারটা আছে এটা আপনি প্রথমে পড়বেন, খুব ভালো করে জয়েন্টস পড়তে হবে, জয়েন্টস এর ইচ এন্ড এভরিথিং পড়তে হবে। এরপরে আপনি পড়বেন মাসেলস গুলো, এবং মাসেলস এর ভিতরে যেগুলো ফাংশনালি ইম্পর্টেন্ট মাসেল সেগুলোকে আমাদেরকে আগে পড়তে হবে। যেমন ধরেন যে একটা মুভমেন্ট করার জন্য যে মাসেল গুলো লাগে, যেমন একটা শোল্ডার মুভমেন্ট করতে গেলে যে মাসেল গুলো লাগবে, বা একটা এলবো মুভমেন্ট করতে গেলে যে মাসেল গুলো লাগবে, সেগুলোকে কিন্তু আপনাকে আগে পড়তে হবে। এবং মাসেলের ভেতরে আমরা দেখা যায় যে মাসেল পড়তে গেলে প্রথমে আমরা অরিজিন, ইনসারশন, তারপরে যে নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এভাবে আমরা শুরু করি। কিন্তু না, ফিজিক্যাল মেডিসিনের প্রিপারেশন যদি আপনি নিতে চান তাহলে প্রথমেই আপনাকে পড়তে হবে এই মাসেলটার অ্যাকশন কি, মাসেলটা কি কাজে লাগে। তারপরে আপনি পড়বেন যে মাসেলটা কি নার্ভ সাপ্লাই আছে, কোন কোন নার্ভ এর পেছনে কাজ করবে, এইগুলো আপনি মেইনলি পড়বেন। এরপরে যদি সময় পান তাহলে অরিজিন, ইনসারশন পড়বেন,
বা কোন মাসেলটা কোন গ্রুপের অন্তর্ভুক্ত সেটা পড়বেন, বা কোন মাসেলটা মাল্টিপিনেট, কোন মাসেলটা মানে হিস্টোলজিক্যালি বাইপিনেট, সেগুলো আপনি পড়বেন, বা কোন মাসেলের ডুয়েল নার্ভ সাপ্লাই আছে সেগুলো আপনি পড়বেন, সেটা পরবর্তীতে। কিন্তু প্রথমেই আপনাকে পড়তে হবে একটা মাসেলের অ্যাকশনটা কি, তার নার্ভ সাপ্লাইটা কি। এরপরে তৃতীয় যে টপিকটা আপনি পড়বেন সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। এবং অধিকাংশ ক্ষেত্রে এই ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো আমরা যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে বিডি যে অ্যানাটমির বইটা আছে সেখানে কিন্তু ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো খুব সুন্দর করে দেয়া আছে। বিশেষ করে বিডির যে 7th এডিশন বা 8th এডিশন, যেটা লেটেস্ট এডিশন, এখানে কিন্তু অ্যানাটমির বিষয়গুলো, কাইনিওসিওলজির বিষয়গুলো খুব সুন্দরভাবে দেয়া আছে, যেটা আমাদের ফিজিক্যাল মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট। এজন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা এই যে বিডি ক্লিনিক্যাল অ্যানাটমি এবং ক্লিনিক্যাল অ্যানাটমি পড়ার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনটা ফিজিক্যাল মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট, কোনটা মাসকুলোস্কেলেটাল মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট, কোনটা ফিজিয়াট্রিক ডেইলি প্র্যাকটিসে বেশি ইম্পর্টেন্ট, সেই ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো কিন্তু আপনাকে প্রথম করতে হবে। যেমন সাপোজ আপনি যদি বিডির অ্যানাটমি খুলেন, তাহলে হ্যান্ডের অ্যানাটমির ভিতরে, ক্লিনিক্যাল অ্যানাটমির ভিতরে আপনি দেখবেন যে স্ক্যাফয়েড ফ্র্যাকচার, তারপরে টিবিয়া ফ্র্যাকচার, ফিবুলা ফ্র্যাকচার, এগুলো নিয়ে ক্লিনিক্যাল অ্যানাটমি আছে। আবার ডিকোয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস, কার্পাল টানেল সিনড্রোম, এগুলো নিয়েও মানে ক্লিনিক্যাল অ্যানাটমি আছে। তাহলে কোন ক্লিনিক্যাল অ্যানাটমিটা আপনি বেশি গুরুত্ব দিবেন? আপনি ডিকোয়ারভেন্ট, কার্পাল টানেল সিনড্রোম, টেনিস এলবো, এইগুলোকে বেশি গুরুত্ব দিবেন, কারণ এইগুলো ফিজিক্যাল মেডিসিনের ডেইলি প্র্যাকটিসে এইগুলো লাগে, বা এইগুলো থেকেই কিন্তু স্যাররা বেশি প্রশ্ন করতে পছন্দ করেন। এরপরে আপনি পড়বেন নার্ভ। নার্ভ বলতে মেইনলি বড় বড় নার্ভ গুলো, যেগুলো ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, যেমন রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, এবং বড় বড় নার্ভ গুলো আপনাকে পড়তে হবে, কোর্স করতে হবে। কোথা থেকে এটার অরিজিন হয়েছে, এটা কিভাবে ব্রাঞ্চ দিচ্ছে, কোথায় যে ঘুরে যাচ্ছে, এরকম কিছু কোর্স, ইম্পর্টেন্ট কিছু কোর্স আপনাকে জানতে হবে। কেন? কারণ হচ্ছে যে কোথায় আঘাত লাগলে আপনার নার্ভটা ইনজুরি হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের ফিজিক্যাল মেডিসিনের ডেইলি প্র্যাকটিসে ইম্পর্টেন্ট, এবং সেটা আমাদের পার্ট 1 এর জন্য কিছুটা ইম্পর্টেন্ট, এবং জানতে হবে এই নার্ভটার ফাংশন কি। তাহলে আপনি যখন অ্যানাটমি পড়বেন, কোন একটা সাবজেক্ট, কোন একটা টপিকস পড়বেন, তখন আপনাকে এই সিরিয়াল মেইনটেইন করে পড়তে হবে, যে প্রথমে আপনি জয়েন্টস পড়বেন, তারপরে আপনি মাসেল পড়বেন, তারপরে ক্লিনিক্যাল অ্যানাটমি পড়বেন, তারপরে নার্ভ পড়বেন, এরপরে আপনি পুরা অধ্যায়টা যদি পারেন, পুরা অধ্যায়টা একবার রিডিং করে বের করেন যে কোন লাইনগুলো ফিজিক্যাল মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট, সেই লাইনগুলোকে আপনাকে বারবার এখন তাহলে আমরা অ্যানাটমি রিলেটেড মোটামুটি আলোচনা সংক্ষেপে শেষ করলাম। এখন আসেন মেডিসিন। মেডিসিনের ভিতরে আমি এর আগেই বলেছি যে 3টা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে, ডেভিডসন থেকে একেবারে লাইন বাই লাইন পড়তে হবে। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিউম্যাটোলজি। রিউম্যাটোলজি চ্যাপ্টারটা কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটালটা আপনাকে খুব ভালো করে পড়তে হবে। আর তারপরেও যদি আপনি বলেন যে আরো কোন কোন টপিক গুলো খুব বেশি করে পড়তে হবে রিউম্যাটোলজি, তাহলে আমি বলবো সর্বপ্রথম আপনি পড়বেন অস্টিও আর্থ্রাইটিস, এরপরে পড়বেন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, এরপরে পড়বেন স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এরপরে পড়বেন এসএলই বা আদার গুলো, তারপরে পড়বেন ব্যাক পেইন, নেক পেইন, এলবো পেইন। এই যে পেইনগুলোর কিন্তু সুন্দর করে কজ দেয়া আছে ডেভিডসন। এই ডেভিডসনের এই ছকগুলোকে খুব ভালো করে পড়তে হবে। এরপরে আসেন নিউরোলজি। নিউরোলজি থেকে আমাদের পার্ট 1 এ প্রশ্ন আসে, কিন্তু রিউম্যাটোলজির মতো অত ব্যাপক হারে প্রশ্ন কিন্তু নিউরোলজিতে আসে না, কিন্তু নিউরোলজিতে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে। আর নিউরোলজির প্রশ্নগুলোর ভিতরে মেইনলি ফিজিওলজি, নিউরোলজির যে ফিজিওলজিটা আছে, অর্থাৎ কোন লোব, ব্রেইনের কোন লোব কোন ফাংশনটি করে সেগুলো, বা হচ্ছে পার্কিনসন ডিজিজ, তারপরে মায়াস্থেনিয়া গ্রেভিস, তারপরে মাল্টিপল স্ক্লেরোসিস, এই জিনিসগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আর সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে স্পাইনাল ডিসঅর্ডার গুলো, অর্থাৎ সার্ভাইকাল মায়োলোপ্যাথি, সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, তারপরে লাম্বার রেডিকুলোপ্যাথি, এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো একটু ফোকাস দিয়ে আপনি নিউরোলজিটা পড়বেন। এরপর জেরিয়াট্রিক মেডিসিন টপিকটা আমাদের ডেভিডসনে খুব অল্প আছে, ছোট আছে। এই ছোট জেরিয়াট্রিক মেডিসিন টপিকটা কিন্তু আপনাকে পুরাটাই পড়তে হবে, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, পুরাটাই আপনাকে পড়তে হবে। তাহলে এই গেল আমাদের পেপার 1 এর প্রিপারেশন শর্টকাটে। পেপার 1 এর কি প্রিপারেশন নিব, কিভাবে নিব এই সম্পর্কে।
তাহলে আমরা অ্যানাটমিটা মেইনলি পড়বো হচ্ছে বিডি অ্যানাটমিটা পড়বো, এর সাথে ক্লিনিক্যাল গুলো আমরা নিউরো অ্যানাটমির জন্য স্নেলটা একটু পড়তে পারি, তাছাড়া মোটামুটি বিডি পড়লেই হয়। বিডির অ্যানাটমিটা আমরা পড়বো এবং মেডিসিনের জন্য আমরা ডেভিডসন বইটা অনুসরণ করব। আচ্ছা, এরপরে আসেন পেপার 2। পেপার 2 তে অনেকগুলো টপিক আপনারা দেখতেছেন, এর ভিতরে কিছু কিছু টপিক আপনারা চিনবেন, আবার কিছু কিছু টপিক চিনবেন না। কারণ পেপার 2 তে আমাদের কিছু টপিকস আছে যেটা ফিজিক্যাল মেডিসিনের জন্য একেবারে স্পেশাল টপিক, সেগুলো কিন্তু আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে কখনোই পড়ি নাই বা কখনো আমাদেরকে পড়ানো হয় না। যেমন ধরেন প্রথম টপিকটা যে ফাংশনাল অর্গানস অফ হিউম্যান বডি, ইন্টারনাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, অর্থাৎ বডি ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, এটা আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়েছি, সেটা আমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। কিন্তু এই যে ফিজিওলজি অফ রেস্ট, অ্যাক্টিভিটি, ফ্যাটিক, এগুলো কিন্তু আমরা পড়ি নাই। ইলেকট্রোফিজিওলজি, এগুলো আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ি নাই। ফিজিওলজি অফ এক্সারসাইজ, স্পোর্টস ফিজিওলজি, এগুলো আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা পড়ি নাই। তো মোটামুটি ফিজিওলজি থেকে মোরাললেস 50 to 60 প্রশ্ন আসে, আর 50 to 60 মার্কসের প্রশ্ন আসে। আর স্পেশাল যে টপিক গুলো, যেগুলো শুধুমাত্র ফিজিক্যাল মেডিসিন রিলেটেড বা যেগুলো আমরা আন্ডার গ্রাজুয়েটে পড়ি নাই অত, সেইগুলো থেকে কিন্তু 50 মার্কসের প্রশ্ন থেকে 40 মার্কসের প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু সেখান থেকে সাধারণত আসে। তো সেটা আমরা কিভাবে পড়বো আমরা একটু আলোচনা করবো। এটা হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজির ভেতরে আমরা যখন পড়তে বসবো তখন আমাদের সর্বপ্রথম পড়তে হবে নার্ভাস সিস্টেম, কারণ এই নার্ভাস সিস্টেম থেকে অধিকাংশ প্রশ্ন আসে। নার্ভাস সিস্টেম থেকে প্রায় প্রতিবারই 7 থেকে 10টি প্রশ্ন কিন্তু নার্ভাস সিস্টেম থেকে আসে ফিজিওলজি। এরপরে বডি ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, এখান থেকেও কিন্তু 5-6টি প্রশ্ন প্রতিবারই আসে। এই দুইটা কিন্তু আমাদের আগে পড়া আছে, এগুলো আপনারা রিভাইজ করবেন। এরপর হচ্ছে স্পোর্টস ফিজিওলজি, এগুলো কিন্তু আমাদের ফিজিওলজি চ্যাপ্টারের ভেতরে ছিল, কিন্তু আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে ওইটা ওইভাবে লাগে না বলে আমরা ওইভাবে পড়াশোনা করি নাই। তো স্পোর্টস ফিজিওলজিটা আমরা মেইনলি গাইটন থেকে পড়বো। গাইটনের দেখবেন যে একটা স্পোর্টস ফিজিওলজি একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকে আমরা স্পোর্টস ফিজিওলজিটা পড়বো। আর এছাড়া আমাদের রডবি যে আমাদের এমসিকিউ এর বই আছে, ওই এমসিকিউ এর বইয়ে কিন্তু স্পোর্টস ফিজিওলজির উপরে কতগুলো প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো একটু আপনাদেরকে সলভ করে যেতে হবে। এরপর আসেন মাসেল ফিজিওলজি। মাসেল ফিজিওলজি খুব ছোট্ট জায়গা, এখানে আসলে পড়াশোনার মতো খুব যে বেশি কিছু আছে তা না, কিন্তু আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে এটা পড়ি না বলে আমাদের কাছে কঠিন লাগে। তো এই মাসেল ফিজিওলজি থেকে কিন্তু প্রতিবারই 3-4টা প্রশ্ন থাকে, 3-4টা প্রশ্ন কিন্তু থাকে, যে কোন মাসেলটি স্লো টুইস্ট মাসেল, কোন মাসেলটি ফাস্ট টুইস্ট মাসেল, তারপরে হচ্ছে মাসেলের কন্ট্রাকশনের ফিজিওলজি, তারপরে এ ব্যান্ড, আই ব্যান্ড, এগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় থাকে। তো স্পোর্টস ফিজিওলজি অংশটা সবচেয়ে ভালো যদি আপনারা প্রিপারেশন নিতে চান, জ্ঞাননে কিন্তু একটা অধ্যায় আছে মাসেল এন্ড নার্ভ ফিজিওলজি, ওইখান থেকে যদি আপনারা মাসেল ফিজিওলজিটা পড়েন তাহলে ভালো করতে পারবেন। বা যদি শর্টকাটে পড়তে চান ভিশন থেকেও পড়তে পারেন, ভিশনে শর্টকাট আলোচনা আছে। এছাড়া রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইউরিনারি সিস্টেম, এগুলো থেকে অল্প অল্প প্রশ্ন আসে, 1-2টা প্রশ্ন আসে, এগুলো সুপারফিশিয়ালি পড়তে হবে। যেমন রেসপিরেটরি সিস্টেম, এখান থেকে আপনারা পড়বেন হচ্ছে ভলিউম এন্ড ক্যাপাসিটি, যে লাং ভলিউম গুলো আছে, লাং ক্যাপাসিটিস গুলো আছে, সেগুলো একটু ভালোভাবে পড়তে হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভিতরে কার্ডিয়াক সাইকেল, এরপরে হচ্ছে আমাদের যে ব্লাড সাপ্লাই গুলো আছে, কার্ডিয়াক হার্টের যে ব্লাড সাপ্লাই গুলো, এগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। ইউরিনারি সিস্টেমের ভিতরে আমাদের যে ইউরিন ফরমেশন, ইউরিনের অ্যাবজর্পশন কোথায় কোথায় হয়, কি কি অ্যাবজর্পশন হয়, কি কি আমাদের সিক্রেট হয়, তারপরে হচ্ছে ইউরিনের মিকচুরেশনের যে ফিজিওলজিটা আছে, নার্ভাস কন্ট্রোল আছে মিকচুরেশনের, সেইটাকে আমাদেরকে এখানে পড়তে হবে। আর নিউট্রিশনটা আমাদের মাঝে মাঝে নিউট্রিশন থেকে প্রশ্ন আসে। নিউট্রিশনের ভেতরে আমাদের মেইনলি গুরুত্ব দিতে হবে ভিটামিন ডি, তারপর ভিটামিন সি, এরপরে আয়রন, ফলিক অ্যাসিড, এরকম এলিমেন্ট গুলো, এবং আমাদের ক্যালসিয়াম, এই জিনিসগুলো, এই টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে আমাদের নিউট্রিশনের ভেতরে পড়তে হবে। এছাড়া ভিটামিনের ক্লাসিফিকেশন, ভিটামিনের সোর্স, এগুলো একটু আমাদের জানতে হবে। তাহলে এই ছিল আমাদের ফিজিওলজির বিষয়ক আমাদের প্রিপারেশন।
এরপরে আমরা আসি যে ফিজিক্যাল মেডিসিনের যে কোর টপিকস গুলো আছে, যেগুলো আপনি আন্ডার গ্রাজুয়েট লেভেলে ওইভাবে পড়েন নাই, দেখেন নাই, বা ওইগুলো সম্পর্কে আলোচনা হয় নাই। এই কোর টপিকস গুলো কিন্তু এখান থেকেও কিন্তু মিনিমাম 30টা প্রশ্ন কিন্তু 30 মার্কসের প্রশ্ন কিন্তু আপনার থাকবে, অর্থাৎ 15টা প্রশ্ন কিন্তু মিনিমাম থাকবে, এবং ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে 50 মার্কসের প্রশ্ন অর্থাৎ 25টা প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো এই জন্য এই টপিক গুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। এখানে থেরাপিউটিক হিট কোল্ড, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, এগুলো থেকে ভালো প্রশ্ন আসে। থেরাপিউটিক ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, এগুলো থেকে প্রশ্ন আসে। তো এগুলো আসলে একটু মানে এখানে একটু পরিচিত হওয়ার দরকার আছে। এই বিষয়গুলো নিয়ে একটু পরিচিত না হলে এগুলো শুধুমাত্র পড়ে ব্যাপারটা ক্লিয়ার করা একটু ডিফিকাল্ট। তো এই ক্ষেত্রে খুব সহজ একটি বই আছে। আজকের প্রোগ্রামের আলোচক আমাদের আজকের প্রোগ্রামে প্রফেসর ডক্টর তসলিম উদ্দিন স্যার উপস্থিত ছিলেন। ওনার একটি বই আছে বেসিক ইলেকট্রোথেরাপি। ওই বেসিক ইলেকট্রোথেরাপি বইটা এই ক্ষেত্রে এই টপিকগুলো পড়ার ক্ষেত্রে হেল্পফুল। সেই বইয়ের হেল্প আপনারা নিতে পারেন। এছাড়া ফিজিক্যাল মেডিসিনের যে বেসিক বই, বড় বই যেগুলো আছে সেগুলো যেমন ব্রাডামস, ওখানে কিছু হেল্প নিতে পারেন। তবে আমি এখন সেটা রিকমেন্ড করব না আপনাদেরকে, কারণ সেটা এখন পড়তে গেলে আপনারা কনফিউজড হয়ে যাবেন, কারণ ওটা অনেক বড় বই, ওটা এখনই পড়ার দরকার নেই। তো এই টপিকগুলো নিয়ে আমাদের, এছাড়া এই টপিকগুলোর উপরে কিন্তু জেনেসিসের লেকচার শিট আছে। সেই লেকচার শিট গুলো আপনারা সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। বা জেনেসিসের একটি বই আছে যেটার নাম হচ্ছে রিহ্যাব 8। এই রিহ্যাব 8 বইয়ের ভেতরে কিন্তু এই টপিকগুলো সহ পুরা এফসিপিএস পার্ট 1 এর সিলেবাসে যে টপিকগুলো আছে এবং সেগুলো যেভাবে প্রিপারেশন নিতে হয় সেইভাবেই কিন্তু একটা বই জেনেসিস আগেই প্রিপেয়ার করে রেখেছে, সেটার নাম হচ্ছে রিহ্যাব 8। এটা 3 ভলিউমের একটি বই। এই 3 ভলিউমের বইয়ের ভিতরে পেপার 1 এর যে টপিকগুলো আছে, পেপার 2 এর টপিকগুলো, পেপার 3 এর টপিকগুলো সবগুলোই আপনারা পাবেন। তো সেখান থেকেও আপনারা হেল্প নিতে পারেন। এরপরে আমরা চলে আসি পেপার 3 তে। পেপার 3 তে দেখেন বেসিক প্যাথোলজি, এখান থেকে কিন্তু 10 মার্কসের প্রশ্ন আসবে। এছাড়া ইমিউনোলজি থেকে আসবে 10 মার্কসের প্রশ্ন না, 10টি প্রশ্ন আসবে, অর্থাৎ 20 মার্কসের প্রশ্ন আসবে। বেসিক ইমিউনোলজি থেকে 5টি প্রশ্ন আসবে, অর্থাৎ 10 মার্কের প্রশ্ন। ফার্মাকোলজি থেকে কিন্তু 15 মার্কসের প্রশ্ন আসবে। এছাড়া এই যে প্যাথোলজি অফ রিউমাটোলজিক্যাল ডিজিজেস, প্যাথোলজি অফ নিউরোলজিক্যাল ডিজিজেস, এইগুলো মেইনলি কিন্তু অত প্যাথোলজি থেকে আসলে প্রশ্ন আসে না। এগুলো মেইনলি আমাদের ডেভিডসন থেকেই কিন্তু প্রশ্ন আসে। প্যাথোলজির যে প্রশ্নগুলো, এগুলো সিস্টেমিক প্যাথোলজি, রবিনসের কিছু অংশ আপনারা এখান থেকে দেখবেন। তবে মেইনলি আমাদেরকে এই ক্ষেত্রে অনুসরণ করতে হবে ডেভিডসনের যে প্যাথোলজি গুলো দেয়া আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। এছাড়া বায়োস্ট্যাটিস্টিক্স থেকে 4 থেকে 5টি প্রশ্ন আসে প্রতিবার, এমনকি সিঙ্গেল বেসও আসে। তো বায়োস্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটা ভালো প্রিপারেশন নিতে হবে আপনাদেরকে। প্যাথোলজি অফ সিভিয়ার ডিজিজেস, এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না, এই প্রশ্নগুলো অন্যান্য জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায়। প্যাথোলজি অফ মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডারস, এগুলো যে রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডারস এর ভিতরে ইনক্লুডেড। তো মেইনলি পেপার 3 তে আমাদেরকে পড়তে হবে প্যাথোলজি, ইমিউনোলজি, ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স। আর মেডিসিনের রিউমাটোলজি, নিউরোলজি, সিবিএস এর অংশটা আরেকবার এখানে রিভাইজ দিতে হবে। তার সাথে সিস্টেমিক প্যাথোলজি থেকে এই সমস্ত ডিজিজ গুলোর একটু প্যাথোলজিটা কিছু কিছু অল্প অল্প করে দেখে রাখবো। তো এটা ছিল হচ্ছে পেপার 3। তো পেপার 3 আমরা যদি এক একটা সাবজেক্ট অনুযায়ী আমরা একটু বিশ্লেষণ করি যে প্যাথোলজিতে আমরা কি কি পড়ব। তো প্যাথোলজিতে আমরা সর্বপ্রথম যেটা পড়বো সেটা হচ্ছে, সে চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন চ্যাপ্টার থেকে প্যাথোলজিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এরপরে প্রশ্ন আসে সেল ইনজুরি এন্ড অ্যাডাপ্টেশন থেকে। এরপরে জেনেটিক্স এর ভেতরে মেইনলি আমাদের পড়তে হবে যে অটোসোমাল ডমিনেন্ট কোনগুলো, অটোসোমাল রিসেসিভ কোনগুলো, তারপরে এক্স লিঙ্ক ডমিনেন্ট, রিসেসিভ, এই বিষয়গুলো জানতে হবে। এবং যে ডিজিজ গুলো সাধারণত আমাদের ফিজিক্যাল মেডিসিন রিলেটেড রিহ্যাবিলিটেশন লাগে, সেই ডিজিজ গুলো কিন্তু আপনাকে এখান থেকে একটু ভালোভাবে জানতে হবে। যেমন আপনাকে জানতে হবে মারফ্যান সিনড্রোম, তারপরে এহলার-ড্যানলভ সিনড্রোম, হ্যাঁ, তারপরে হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এই জিনিসগুলো আপনাকে বেশি বেশি জানতে হবে। এরপরে হিলিং হেমোডাইনামিক্স থেকে
মেইনলি আমাদেরকে হিলিংটা ভালোভাবে জানতে হবে। ফার্স্ট প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং, এই বিষয়গুলো জানতে হবে। আর হেমোডাইনামিক্স এর ভিতরে মেইনলি আমাদের ইডেমা সম্পর্কে জানতে হবে। ইডেমাটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। নিওপ্লাসিয়া থেকে খুব বেশি প্রশ্ন আপনার আসবে না। নিওপ্লাসিয়া থেকে মেইনলি আসবে হচ্ছে যে আমাদের ডিসপ্লাসিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের যে নিওপ্লাস্টিক ডিসঅর্ডার গুলো আছে সেইগুলো থেকে কিছু কিছু প্রশ্ন আসবে। তো এই মোটামুটি হচ্ছে প্যাথোলজি রিলেটেড আমাদের আলোচনা। এরপরে আসেন ইমিউনোলজি। তো ইমিউনোলজির আসলে প্রিপারেশনটা আমরা জেনারেলি যেভাবে নিই সেভাবেই এখানে নিতে হবে। ইমিউনোলজি টোটাল টপিকসটাই আসলে ভালোভাবে পড়তে হবে। তো এই ক্ষেত্রে সবচেয়ে হেল্পফুল হবে হচ্ছে লেন্সের মাইক্রোবায়োলজি বই যেটা আছে, সেটার ইমিউনোলজি যে চ্যাপ্টারটা আছে সেটা আপনারা যদি পড়তে পারেন, বিশেষ করে এই চ্যাপ্টারের ভিতরে যে ছক গুলো আছে, যে ফিগার গুলো আছে, সেগুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। আর এছাড়া আমাদের জেনেসিসের যে ইমিউনোলজি শীটটা আছে, সেই শীটেও কিন্তু খুব ভালো করে ইমিউনোলজিটা আলোচনা করা আছে, সেই শীট থেকে আপনারা হেল্প নিতে পারেন। তো সবচেয়ে বেশি প্রশ্ন ইমিউনোলজির যে টপিক থেকে আসে সেটা হচ্ছে ইমিউনিটি, প্রাইমারি ইমিউনিটি, সেকেন্ডারি ইমিউনিটি, তারপরে হচ্ছে ইনহ্যান্ট ইমিউনিটি, এগুলো নিয়ে বেশি প্রশ্ন আসে। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন গুলো নিয়ে প্রশ্ন আসে, বিভিন্ন ইমিউন রেসপন্স, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন, অটো ইমিউনিটি কি, অটো ইমিউন ডিসঅর্ডার গুলো কি কি আছে সেগুলো নিয়ে বেশি প্রশ্ন আসে। ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস নিয়ে কিছু প্রশ্ন এসেছিল, যেমন এইচআইভি, এমএইচসি, এইচএলএ, এগুলো নিয়ে প্রশ্ন আসে। আর সর্বশেষ ভ্যাকসিন নিয়ে একটা দুইটা প্রশ্ন আসে। তো এইগুলো আপনারা ভালোভাবে পড়বেন। এছাড়া পুরো ইমিউনোলজি চ্যাপ্টারটাই কিন্তু আপনাদেরকে। এখন আসেন ফার্মাকোলজি। ফার্মাকোলজি চ্যাপ্টারটা আপনারা একটু খেয়াল করে শুনবেন। ফার্মাকোলজি চ্যাপ্টারটা কিন্তু ফার্মাকোলজির যে আমাদের 15টা প্রশ্ন আসবে, অর্থাৎ 30 মার্কের প্রশ্ন, এটা কিন্তু এই ফার্মাকোলজির প্রশ্নের কারণেই কিন্তু পার্ট 1-এ অনেকেই ভালো করতে পারেন না, পেপার 3-তে খারাপ হয়ে যায় এই ফার্মাকোলজির প্রশ্নের কারণে। কারণ একটা সঠিক গাইডলাইনটা থাকে না। আমরা মনে করি ফার্মাকোলজি মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক, ফার্মাকোলজি মানে হচ্ছে সিএনএস ফার্মাকোলজি, ফার্মাকোলজি মানে হচ্ছে হাইপারটেনশন, অ্যান্টি হাইপারটেনসিভ, ফার্মাকোলজি মানে অ্যান্টি ডায়াবেটিক। তো সেই জন্য আমরা প্রিপারেশন নিই অনেক, কিন্তু আমরা পরীক্ষায় ভালো করতে পারি। তো মেইনলি ফার্মাকোলজি থেকে আমাদের সাবজেক্টের মেইন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ডিএমআর, অর্থাৎ মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, তারপরে লেফলুনোমাইড, এইগুলো থেকে কিন্তু মেইন প্রশ্নটা আসে। এরপরে প্রশ্ন আসতে পারে হচ্ছে বায়োলজিক্স থেকে, যেমন অ্যান্টি টিএনএফ আলফা ব্লকার, অ্যান্টি টিএনএফ আলফা ব্লকার, এইগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে প্রশ্ন আসতে পারে এনএসাইড থেকে, এনএসাইড থেকে প্রায় প্রতিবারই প্রশ্ন আসে। এরপরে অ্যান্টি অস্টিওপরোটিক ড্রাগস থেকে কিন্তু কিছু প্রশ্ন আমাদের আসে, যেমন জলিন্ট্রনিক অ্যাসিড, তারপরে হচ্ছে এইগুলো থেকে কিন্তু অ্যান্টি অস্টিওপরোটিক ড্রাগ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। অ্যান্টি ডিপ্রেসেন্টস এর ভিতরে মেইনলি ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, প্রায়ই আসে। কারণ ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্টের কিন্তু নিউরোপ্যাথিক পেইনে কিন্তু ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্টের রোল আছে। তো সেজন্য আমাদের এটা মাঝে মাঝে, বা ফাইব্রোমায়ালজিয়া বা এই ডিজিজ গুলোতে অ্যান্টি ডিপ্রেসেন্ট ইউজ করা লাগে, এজন্য অ্যান্টি ডিপ্রেসেন্ট থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। মাসেল রিল্যাক্সেন্ট থেকে প্রশ্ন আসতে পারে, অ্যান্টি পার্কিনসন ড্রাগ, এখান থেকে প্রশ্ন আসে। এরপরে এই 7টা পড়ার পরে আপনি কিন্তু জেনারেল ফার্মাকোলজি টোটালটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, জিরো অর্ডার কাইনেটিক্স, তারপরে অ্যান্টাগনিস্ট, অ্যাগনিস্ট, হ্যাঁ, পার্শিয়াল অ্যাগনিস্ট, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় আসে, এইগুলো নিয়ে আপনাকে পড়তে হবে। এরপরে আপনি ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো সম্পর্কে মোটামুটি ভালোভাবে পড়তে হবে। প্রোটন পাম্প ইনহিবিটর, স্টেরয়েড সম্পর্কে পড়তে হবে, এবং সবশেষে আপনি পড়বেন সিএনএস ফার্মাকোলজি। এরপরে এই টপিক গুলো শেষ করার পরে যদি আপনি মনে করেন যে আপনার হাতে আরো সময় আছে, সেক্ষেত্রে আপনি অন্যান্য যে টপিক গুলো আছে, যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি ডায়াবেটিক, এগুলো তখন আপনি পড়তে পারবেন। কিন্তু আগে আপনাকে এই টপিক গুলো সম্পর্কে একটা ভালো জ্ঞান অর্জন করতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের সিলেবাস এর আলোচনা। আশা করি আপনারা মোটামুটি প্রিপারেশন নেওয়ার জন্য
যতটুকু সিলেবাস আলোচনা প্রয়োজন আমরা আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো এই সিলেবাসটার সব প্রিপারেশনের আগে আমাদের সিলেবাসটা আগে সংগ্রহ করতে হবে এবং সিলেবাসটার ভেতরে কিন্তু এই যে আমি যে টপিকগুলো দেখালাম এগুলো হচ্ছে সুপারফিশিয়াল টপিক এভাবে দেয়া আছে, আবার এরপর কিন্তু বিস্তারিত দেয়া আছে, বিস্তারিত ভাবেও দেয়া আছে। তো টপিক সিলেবাসটা আগে ভালোভাবে পড়তে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু এই আপনারা দেখলেন যে প্রায় 50 থেকে 30 থেকে 50 মার্কসের প্রশ্ন সেটা কিন্তু আপনাদের আসবে যেগুলো সম্পর্কে আপনারা আগে থেকে জানতেনই না। তো সেইগুলো সম্পর্কে প্রিপারেশন নেওয়া কিন্তু আসলেই ডিফিকাল্ট যদি একটু আপনি আলোচনা না শুনেন বা না বুঝেন। তো সেজন্য আমি আশা করব আপনারা হয়তোবা জেনেসিসের সাথে কানেক্ট হবেন বা কোন একটা ইনস্টিটিউটে যেখানে ট্রেনিং আছে, ফিজিক্যাল মেডিসিন ট্রেনিং আছে, সেখানে আপনারা কানেক্ট করতে পারেন। সেখানে কানেক্ট হলেও আপনারা কিছু কিছু বিষয় জানতে পারবেন। তবে মানে এগুলো সুস্পষ্ট ক্লাস ছাড়া জিনিসগুলো বোঝা কিন্তু একটু ডিফিকাল্ট আছে। আর আপনাদেরকে আমরা অবশ্যই রিকমেন্ডেড করব রিহাব 8 বইটাকে সংগ্রহ করার জন্য। এটা 3 ভলিউমের একটি বই। এই বইটাতে কিন্তু এফসিপিএস পার্ট 1 এর টোটাল প্রিপারেশনটাই খুব ভালোভাবে দেয়া আছে। যে টপিকসের যতটুকু আপনাকে পড়তে হবে এখানে কিন্তু ততটুকুই দেয়া আছে। পার্ট 1 এর জন্য আপনি যে টপিকসের যেটা পড়বেন, যেটুকু পড়তে হবে, যেটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা বেশি আলোচনা করা আছে, যেটা কম গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা কম ভাবে আলোচনা করা আছে। এইভাবে কিন্তু অধিকাংশ সাবজেক্টেরই কোনো স্পেসিফিক গাইডলাইন মূলক বই নাই। তো ফিজিক্যাল মেডিসিনের যে স্পেসিফিক গাইডলাইন মূলক একটি বই আছে, তো আপনারা আশা করি এটা সংগ্রহ করলে আপনাদের জন্য প্রিপারেশনটা অনেক সহজ হয়ে যাবে এবং আপনারা একটু পরিশ্রম করলে ইনশাআল্লাহ পার্ট 1 এ এন্ট্রি করতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমরা প্রশ্নের অ্যানসার দিব এবং প্রশ্ন না থাকলে আমরা আমাদের লাইভ সেশনটি শেষ করব। কমেন্টে আমরা একটু কমেন্টটা পড়ে আসি, দেখি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তো মোটামুটি আমাদের স্যাররা যে প্রশ্নগুলো আছে আমাদের স্যাররা সেগুলো অ্যানসার দিয়েছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফিজিক্যাল মেডিসিনে ক্যারিয়ার করতে চান তারা সঠিক দিক নির্দেশনা নিবেন। আমার কাছেও জিজ্ঞাসা করতে পারেন বা জেনেসিসেও জিজ্ঞাসা করতে পারেন বা আমাদের স্যারদের সাথেও যোগাযোগ করতে পারেন এবং আপনারা কি ভালো প্রিপারেশন নিবেন। আর ভবিষ্যৎ ফিজিয়াট্রিস্ট হিসেবে আপনাদেরকে দেখতে পেলে আমরা খুশি হব। সবার সুস্থ স্বাভাবিক এবং সাফল্যমণ্ডিত জীবন কামনা। আজকের ওয়েবিনার সেশনটি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।